দিগন্তবেলার প্রেমান্দোলন। আফরোজা আশা। পর্ব 21 থেকে 30। হতবুদ্ধির ন্যায় থ মেরে একটা জায়গায় বসে আছে রায়হান। কি থেকে কি হলো, কেন হলো কিছুই মাথায় আসছে না। কে ছিল মেয়েটা? হুট করে উড়ে এসে ওর জীবনের সাথে জড়িয়ে গেল। না চেনে না জানে, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ঘটা ঘটনা কি ওর জীবনের গতি ঘুরিয়ে দিল। চোখ বন্ধ করে সজোরে চুল খামচে ধরল রায়হান। প্রচণ্ড রাগ আর বিরক্তিতে ছেয়ে আছে মন। কিছুক্ষণ আগের ঘটনা ভেসে উঠল মনসা পেটে। বাইকে ফুল স্পিড তুলে ফাঁকা রাস্তা নিজ মন মতো চলছিল রায়হান। একটা জঙ্গলের মতো রাস্তায় গিয়ে বাঁধল বিপত্তি। এত সকালে মানুষজন খুব একটা নেই, যা দু একজন আছে সেগুলো শহরের দিকে। মাত্র গ্রামের রাস্তায় ঢুকেছিল রায়হান। শুনশান ফাঁকা রাস্তার পাশে ঝোপের আড়াল থেকে একটা মেয়ের চিৎকার কানে বাড়ি খেতেই চলন্ত বাইকে ব্রেক কষে। জঙ্গলের ওদিক থেকে ভেসে আসছে আওয়াজ। রায়হান বাইক সাইডে পার্ক করে সন্দেহবশত যেখান থেকে শব্দ আসছে সেদিকে পা বাড়ালো। আস্তে আস্তে যত ভেতরে যাচ্ছে তত বেশি আওয়াজ আসছে। কাছাকাছি এসে থেমে গেল ওর পাজোড়া। সামনের দৃশ্য দেখে সহসা হুঙ্কার ছুড়ল। একটা মেয়েকে ধরে রেখেছে দুজন ছেলে, জোর জবরদস্তি করার চেষ্টা করছে। মেয়েটা সামনের দিকে ঘুরে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পুরুষালী শক্তির দুটো মানুষের সাথে কি আর একটা কিশোরী মেয়ে পেরে ওঠে? রায়হানের হুঙ্কার শুনে ছেলেগুলো বিচ্ছিরি গালি ছুড়ে ওর দিকে তাকায়। তারপর দুজনে একে অপরের সাথে চোখাচোখি করে মেয়েটাকে ধাক্কা মেরে রায়হানের দিকে ছুড়ে দেয়। রায়হান ওদের মারার জন্য পা এগিয়েছিল, কিন্তু মেয়েটাকে পড়ে যেতে দেখে ওকে ধরল। আরেকটুর জন্য গাছের সাথে লেগে মাথা ফাটেনি। রায়হান ঠিক সময় না ধরলে মেয়েটা এতক্ষণে গাছের সাথে বাড়ি খেয়ে মাথা ফাটাত। মেয়েটাকে দাঁড়া করাতে চাইল, কিন্তু পারল না। অতিরিক্ত ভয় আর এতক্ষণ ছেলেগুলোর সাথে কোস্তাকুস্তি করার কারণে শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই। ঢলে পড়ল সেখানেই। রায়হান বারবার ডাকল ওকে, কিন্তু কোনো সাড়া পেল না। ঘাসের উপরে ওকে শুইয়ে দিয়ে ওর মাথা কোলের উপরে নিল ও। চুলগুলো এলোমেলো হয়ে আছে তাই চেহারা দেখে নি এখনো। সেভাবেই ডাকলো আরো কিছুক্ষণ, কিন্তু মেয়েটার নড়চড় নেই। আশেপাশে কেউ নেই যে সাহায্য চাইবে। পানি লাগবে এখন। মেয়েটাকে একা ফেলে যেতেও পারছেন না রায়হান। দেখেই বোঝা যাচ্ছে ছোট মেয়ে, এত ধকল সইতে পারেনি। রায়হান না আসলে মেয়েটার সর্বনাশ হয়ে যেত। হঠাৎ একদল মানুষের আগমন হলো সেখানে। রায়হান খেয়াল করেননি ওদের। মাথা নিচু করে মেয়েটার গালে জোরে জোরে চাপড় মারছে আর ডাকছে, কিন্তু দূর থেকে লোকগুলোর চোখে তা আপত্তিকর দৃশ্য হিসেবে উপস্থাপন হলো। রায়হানের কানে ভেসে এলো একটা ছেলের আওয়াজ, দেখতাছেন চেয়ারম্যান সাহেব, কইছিলাম না জঙ্গলে আয়সা নষ্টামি করতাছে পোলা মায়া দুইটা, দেহেন, ধরেন দুইটারে, ওদের নষ্টামি বাইর কইরা দেন। চকিত সামনের দিকে তাকালো রায়হান। হকচকালো অনেক। যে ছেলেটা কথাগুলো বলল সে ছেলেই মেয়েটার সাথে জোরাজোরি করছিল। ওর পাশে আরেকজনও আছে। মেয়েটাকে কোল থেকে সরিয়ে কিছু বলতে চাইল, কিন্তু পারল না। কয়েকজন লোক ওর কাছে এসে ঘিরে ধরল ওকে। বয়স্ক একজন ওর সামনে এসে চড়া গলায় বলল, আমার এলাকায় এসব করার সাহস পাও কিভাবে? তোমাদের মতো ছেলে মেয়েদের জন্য সমাজ রসাতলে যাচ্ছে। ছি ছি ছি। রায়হান রাগী গলায় বলল, এই খবরদার, ফালতু কথা বলবেন না কেউ। ওই ছেলে দুটো এই মেয়েটার সাথে জোরাজুরি করছিল। আমি আশাতে পালিয়েছে, আর আপনাদের ডেকে এনে নাটক করছে। ইচ্ছে তো করছে হারামজাদা দুটোকে পুঁতে দেই এখানে। রায়হানের কথা কানে তুলল না কেউ। সবাই একসাথে চড়াও হলো ওর উপরে। ওর কাছে যা কিছু ছিল সব ছিনিয়ে নিল। ফোন করে দিগন্তকে যে ডাকবে সে উপায়ও রইল না আর। কেউ কেউ ওকে মারতে চাইল। এদিকে মেয়েটারও হুঁশ নেই। অনেক কথা কাটাকাটি চলল ওদের মাঝে। ওরা এত মানুষ আর রায়হান একা, তাই এতজনের সাথে পেরে উঠল না। রায়হানকে ধরে বেঁধে গ্রামের একটা কাজীর বাড়িতে আনলো। মেয়েটাকে আনা হয়েছে, তবে ওর জ্ঞান ফেরেননি এখনো। কাজীকে ঘুম থেকে তুলে ওদের বিয়ে দিতে বলল। এ কথা শোনার পর ফুঁসে উঠে রায়হান। কিছুতেই করবে না বিয়ে। মামার বাড়ির আবদার নাকি, কিন্তু পারছে কই এত লোকের সাথে। রাগে ক্ষোভে দাঁতে দাঁত চেপে একেবারে চুপ করে গেল। ও যে এই লোকদের সাথে পারবে না সেটা বোঝা হয়েছে। যারা বুঝতে চায় না তাদের হাজার চেষ্টা করেও বোঝানো সম্ভব না। কয়েকটা মহিলা মিলে মেয়েটার মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরালো। জ্ঞান ফিরতেই মেয়ে কাঁদা শুরু করলো। ভেবেছে হয়তো ওর ক্ষতি করে ফেলেছে ছেলেগুলো, কিন্তু যখন আসল ঘটনা বুঝলো তখন চিৎকার করে ছোটাছুটি শুরু করলো। চেনা নেই জানা নেই একটা ছেলেকে বিয়ে করে নেবে। সবার কাছে বারবার বলল রায়হান ওর জীবন বাঁচিয়েছে। ওরা যা ভাবছে সেরকম কিছু না। ওরা দুজন দুজনকে চেনে না। এখন পর্যন্ত কেউ কাউকে দেখেওনি, কিন্তু কেউ কানে তুলল না ওর কথা। উপায়ন্তর না পেয়ে পালানোর চেষ্টা করলো, সেটাতেও ব্যর্থ হলো।
অতঃপর অল্প কিছু সময়ের মাঝে রায়হান আর অচেনা সে মেয়েটাকে জোর করে বিয়ে দেওয়া হলো। দায়সারা কবুল বলে রায়হান চলে আসতে চাইলেও আবারও আরেক দফা চড়াও হলো সবাই। মেয়েটাকে ওর সাথে পাঠালো। তারপর দুজনকে গ্রামের সীমানা থেকে তাড়িয়ে দিল। বাইকের কাছে এসে রায়হান রাগে গোজগোজিয়ে ছন্নছাড়াভাবে একের পর এক টারে লাথি মারতে শুরু করলো। ওর পেছনে যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে সে খেয়াল নেই ওর। রাগ অন্যদের উপরে না, রাগ নিজের উপরেই ছাড়ছে। কি দরকার ছিল মাঝ রাস্তায় থামার? দুনিয়ায় কে কার কি করছে করুক, সেসবে তো ওর যায় আসে না। কত মেয়েকে টিচ করে বেড়ায় সে। রায়হান একটা মেয়েকে বাঁচাতে গিয়ে অযথা একটা ঝামেলায় জড়িয়ে গেল। এটাকে কোনো বিয়ে বলে? চেনা নেই, জানা নেই, এমনকি মুখটাও দেখেনি। নাই বা দেখার প্রয়োজন আছে? রাগে হিতাহত গান হারিয়ে চুল টেনে ধরল রায়হান। পিছু না ফিরেই চেঁচিয়ে উঠল, যা চলে যা এখান থেকে। চুপচাপ নিজের রাস্তা মাপ, না হলে খুন করে ফেলবো এখনই। তোকে আমি মানি না, না তোর মুখ দেখেছি আর না কখনো দেখতে চাই। ফালতু একটা স্বপ্ন আমার জীবনে এটা। তোর মতো মেয়েকে কে কবুল বলবে? থু, তোকে ছেলেরা ছুঁয়েছে, তুই ওদের যোগ্য। যা দূর হো, জীবনে কোনোদিন ও তোর সাথে আর দেখা হবে না আমার। যা হয়েছে সব ভুলে যাবি। কথাটা বলে আর এক সেকেন্ড ও দাঁড়ালো না রায়হান। বাইক স্টার্ট দিয়ে চলে গেল। এদিকে এলোমেলো শরীরে মেয়েটা চোখে অজস্র অশ্রু নিয়ে দাঁড়িয়ে আছে। রায়হানের এক একটা কথা ওর বুকে গেঁথে গিয়েছে। হপ করে বসে পড়ল মাটিতে, শব্দ করে কাঁদতে শুরু করলো। বেলা প্রায় অনেকটা হয়েছে। ঘড়ির কাঁটা সকাল 10টার ঘরে। দিগন্তের বাইক এসে থামলো টিন দিয়ে তৈরি সুবিশাল এক শৌখিন বাড়ির সামনে। বাড়ির চারপাশ নানা গাছগাছালিতে ঘেরা। ফুলের গাছগুলোতে ফুল ফুটেছে। বাহির থেকে দেখেই চোখ জুড়িয়ে গেল বেলার। বাইক থেকে নেমে বাড়ির চারপাশ চোখ বুলিয়ে বিস্ময়ভরা কণ্ঠে ডেকে ওঠে, দিগন্ত ভাই। বেলার পাশে দাঁড়িয়ে চোখ মুখ কুচকে দিগন্ত ছ্যাঁত করে জবাব দেয়, বল। এটা আপনাদের বাড়ি? ঠোঁট কামড়ে ধরে দিগন্ত বলে, না, এটা তোর শ্বশুর বাড়ি। বেলা মুখ লক্কে বলে, আপনার যদি ছোট ভাই থাকতো তাহলে সত্যি এটাকে আমার শ্বশুরবাড়ি বানিয়ে নিতাম। বাড়িটা কি সুন্দর, ছোট ভাই কি দরকার? আমাকে চোখে পড়ে না। খিলখিলিয়ে হাসে বেলা, ঝটপট করে উত্তর করে, আপনি তো আমার থেকে এত বড়। দিগন্ত শান্ত কণ্ঠে বলে, তোকে না আমি এতক্ষণ ঘুরালাম বেলা। বিশ্বাস কর, আমার মন মেজাজ এখন অনেক ভালো আছে। বেয়াদবি করিস না, মেজাজ খারাপ হলে তোর কানের নিচেই পড়বে। বলে বেলার হাত ধরে ভেতরের দিকে হাঁটা ধরল ও। কিন্তু বেলার মুখ তো নিষ্পিস করছে। মাথায় কত প্রশ্ন ঘুরছে, সেগুলো না বললে থাকতে পারবে না। তাই আবারও বলে ওঠে, দিগন্ত ভাই। হু, শুনেন, বলেন। দিগন্তের এত আহ্লাদি ডাকে দুষ্টুমি বাড়ল বেলার। মুখ টিপে হেসে আবার ডাকে, শুনেন না। বেলার কাহিনী দেখে হাঁটতে হাঁটতেই মুচকি হাসে দিগন্ত। জবাব দেয়, বলেন না। আপনি আগে শুনেন তো, আপনি আগে বলেন তো। এসব পাগলামো করতে করতে দুজনে বাড়ির উঠোনে চলে এসেছে। ঘরভর্তি মানুষ দেখে নিজের হাতের মাঝে ধরে রাখে বেলার নরম ছোট হাতটা ছেড়ে দিল দিগন্ত। দিগন্তের হাত ছেড়ে দেওয়া মন ভার হলো বেলার। ভালোই তো লাগছিল, ছাড়ার কি দরকার? মন খারাপ করে বোকা বেলা মুখ বেঁকিয়ে ভেঙচি কাটে। দিগন্ত আর বেলাকে দেখে রকেয়া তালুকদার ওদের কাছে এলো। নাতিকে জড়িয়ে ধরে আদর সোহাগ করল। বেলার সাথে কথাবার্তা বলার এক ফাঁকে হুট করে বলে উঠল, কি রে দিগু, রায়হান কোথায়? রায়হানের কথা শুনে ভ্রু কুচকালো দিগন্ত। কোথায় মানে? ও আসেনি এখনো। দিলদার তালুকদার ওদের পাশে এসে বলল, ও তো এখনো আসেনি। দিহানরাজ সেই 8টায় এসেছে। ও এসে বলল, তুই আর রায়হান একসাথে আসছিস। তাই আমরা ভেবে নিয়েছি তোরা দুটোই ঘুরে ফিরে তারপর আসবি। চিন্তার গাঢ় ভাঁজ পড়ল দিগন্তের কপালে। রায়হানের অনেক আগেই এসে যাওয়ার কথা। বেলাকে বাণীর কাছে পাঠিয়ে দিল। তারপর রায়হানের ফোনে কয়েকবার চেষ্টা করলো কিন্তু সুইচ অফ দেখাচ্ছে। রায়হানকে খোঁজার জন্য যেতে চাইলে তখনই রায়হানের বাইক এসে থামলো ওদের সামনে। বাইক রেখে বাড়িতে ঢুকে সবার সাথে কুশল বিনিময় করল রায়হান। কিন্তু দিগন্তের ধারালো দৃষ্টি ওর উপরে রয়েছে। সবার সাথে কথা বলা শেষে দিগন্তের কাছে এলো ও। রায়হানকে ভালোভাবে পরখ করে দিগন্ত বলল, কিছু হয়েছে? তোকে দেখতে ঠিক লাগছে না। আপাতত সব কথা চেপে গেল রায়হান। হালকা হেসে বলল, কি হবে? কিছুই হয়নি। তোর বোন তো এলো না, তাই একা একাই আশপাশ ঘুরে এলাম। রায়হানের কথা কেন যেন বিশ্বাস হলো না দিগন্তের। গম্ভীর স্বরে বলল, সত্যি বলছিস? কোনো সমস্যা হলে বল, আমি দেখছি। প্রসঙ্গ পাল্টাতে রায়হান বেলাকে নিয়ে দিগন্তকে খোঁচাখুচি শুরু করল। রায়হানকে স্বাভাবিকভাবে কথা বলতে দেখে নিজের মনের সন্দেহটুকু বিলে নিল দিগন্ত। কিছু হলে নিশ্চয়ই রায়হান ওর থেকে গোপন করবে না। একটা ছোট পুকুরের ধারের পাশে বসে এক রূপসী তরুণী
কাঁধের চারপাশে খোলা লম্বা চুলগুলো অবহেলায় মাটি গড়িয়ে পানির মধ্যে গিয়ে পড়েছে। কাপড় চোপড়ে ময়লা লেগে আছে। উদাস ভঙ্গিতে বসে নদীর স্বচ্ছ পানিতে নিজের প্রতিবিম্বের দিকে একদৃষ্টে চেয়ে আছে। সকালে বেরোলো মায়ের কাছে যাবে বলে। শর্টকাট রাস্তার জন্য জঙ্গলের রাস্তা ধরে হাঁটল। এই যেন কাল হলো ওর জীবনে। এই কয়েক ঘন্টায় ওর চরিত্রে দাগ লাগলো। শুধু কি চরিত্র, সাথে তো ভাগেও দাগ লেগে গেল। জীবন কোথায় এসে দাঁড় করিয়ে দিল ওকে। অভাগা জীবনটাতে কি ঝড় ঝামেলার কমতি ছিল যে আরো বড় দুর্ভোগ জুটল কপালে। চোখ দিয়ে পানি ঝরছে অনবরত। আরো কিছু সময় সেখানে বসে থাকলো। তারপর ছড়িয়ে থাকা বড় চুলগুলো হাত খোপা বাঁধল। পুকুর থেকে পানি তুলে হাত মুখে পানির ছিটা দিল। জামায় ময়লা লেগে থাকা জায়গাগুলো পানি দিয়ে পরিষ্কার করে নিল। শরীর চলছে না আর, কেমন যেন অসাড় হয়ে আসছে হাত পা। আস্তে ধীরে হেঁটে নিজের গন্তব্যের কাছে আসতেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। সামনে দাঁড়িয়ে থাকা বাইকটা দেখে চমকালো ভীষণ। ওর চিনতে ভুল হয়নি। যতটুকু দেখেছিল এটা ওই লোকের বাইক। পায়ের কদম টেনে পিছিয়ে যেতে শুরু করলো ও। মনে প্রশ্ন উদিত হলো, এ বাড়িতে এসেছে ওই লোক। তার মানে শহর থেকে যাদের আসার কথা ছিল তাদের মধ্যেই কেউ হয়। আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, চলে যাবে এখান থেকেও। ভেবে এই পিছু ফিরতে নিলে পেছনে থেকে কেউ ওর নাম ধরে ডাকল। মাইশা, এদিকে আয়। শুকনো ঢোক চেপে পেছনে ফিরে চাইল মাইশা। দিগন্ত ডাকছে ওকে। এ ডাক উপেক্ষা করে চলে যাওয়া সাজে না ওর। গুটি গুটি পা ফেলে দিগন্তের সামনে এলো মাইশা। সালাম দিল ওকে। দিগন্ত নিল ওর সালাম। তারপর হালকা হেসে বলল, কত বড় হয়ে গিয়েছিস তুই। পড়াশোনা কেমন চলছে? মাথা নাড়িয়ে মাইশা ধীর আওয়াজে বলল, ভালো চলছে ভাইয়া। সামনেই তো অ্যাডমিশন, মন দিয়ে পড়। আর যা যা লাগে সব গুছিয়ে রাখিস। আমরা ঢাকা ফেরার সময় তোকে নিয়ে যাব। অ্যাডমিশন ক্লিয়ার করে তবে আবার ফিরবি। কি উত্তর দিবে খুঁজে পেল না মাইশা। শুধু বলল, আচ্ছা। পরক্ষণেই একটা গলার স্বর শুনে চমকে উঠল ও। হ্যাঁ, এটা ওই লোকের গলা। দিগন্তের কাছেই আসছে ওকে ডাকতে ডাকতে। এলোমেলো হলো মাইশার দৃষ্টি। দিগন্তকে তড়িঘড়ি করে বলল, ভাইয়া আমি মায়ের কাছে যাচ্ছি। একা এত কাজ সামলাতে পারবে না, পরে কথা হবে। বলে এই জায়গা ত্যাগ করল। দিগন্ত বেশ অবাক হলো মাইশার ব্যবহারে। দিশা যতটা চঞ্চল, মাইশা ঠিক তার উল্টো। শান্ত, নম্র ভদ্র একটা মেয়ে। মেয়েটার বাবা নেই। ওর বাবা মারা যাওয়ার পর ওকে সহ ওর মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল ওর বাবার বাড়ির লোকজন। ওর মাকে আশ্রয় দিয়েছিল দিলদার তালুকদার। তখন থেকেই সারাদিন বাড়িতে কাজ করে। বাড়িসহ রকেয়া আর দিলদার এর সব কাজ সামলায়। মাইশাকে দিশার মতোই স্নেহ করে দিগন্ত। শুধু দিগন্ত না, তালুকদার সকলেই বেশ ভালোবাসে ওকে। এতিম মেয়েটা ছোট থেকে ওদের চোখের সামনে বড় হয়েছে। আগে এ বাড়িতে থাকলেও 2 বছর আগে একটা বাসা ভাড়া নিয়েছে ওর মা। কতদিন আর অন্যের বাড়িতে মা মেয়ে পড়ে থাকবে। এজন্য তালুকদার বাড়ির সকলে ওর মাকে বেশ গালাগাল করেছে। বাড়ি থাকতেও অযথা টাকা খরচ করে ভাড়া নেওয়ার কি দরকার। কিন্তু শোনেনি মাইশার মা। নিরুপায় হয়ে এ বাড়িতে আশ্রয় নিলেও আত্মসম্মান প্রখর তার। সব সময় ছোটাছুটি করে কাজ করে। দুদণ্ড বসে না। কারো কাছে ঋণী থাকতে চায় না মাইশার মা। তাই পরে আর কেউ কিছু বলেনি। 2 মামের সারাদিন কাটে বাড়িতেই। মাইশাও পড়াশোনার ফাঁকে সব কাজে মাকে সাহায্য করে টুকিটাকি। বাকিটা সময় রকেয়া অথবা দিলদারের সাথে গল্পগুজব, আড্ডায় কাটায়। আর রাতে চলে যায় নিজেদের বাড়ি। দুপুরের তপ্ত রোদের মাঝে রিকশায় বসে বিরক্তিকর চাহনি নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে দিশা তালুকদার। মন মেজাজ বিক্ষিপ্ত। হাত উঠিয়ে সময় দেখল। দেখতেই মাথায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। ও বাড়ি থেকে বেরিয়েছে রাত 2টা বেজে 25 মিনিটে। এখন রাত 2টা বেজে 27 মিনিট বাজে। কোচিংয়ের পরীক্ষার আর মাত্র 3 মিনিট বাকি। এমনিতেই বাড়ি থেকে বের হয়েছে হাত গোনা কয়টার সময় নিয়ে তার মাঝে রাস্তায় আটকে আছে। 2 দলের ছেলের মারপিট দেখছে বসে বসে। এর মধ্যে কয়েকজনকে ওর বেশ ভালোভাবেই চেনা। হবে নাই বা কেন। ওর গুণধর বড় ভাইয়ের লাফাঙ্গা সাঙ্গপাঙ্গ। বেটা নিজে তো গিয়েছে ঘুরতে, কিন্তু এগুলোকে ছেড়ে দিয়েছে। আবারও ঘুরিতে নজর বুলাল দিশা। পরপরই রাগে গোজগজিয়ে পায়ের একটা স্লিপার খুলে দিল ফিক। মাথার তার ছিঁড়েছে ওর। রাস্তার পাশে বিশাল এক গাছের ছায়ার নিচে একটা কালো মার্সিডিজ দাঁড়িয়ে। তার উপরে আয়েশি ভঙ্গিতে বসে বসে সিগারেট টানছে ফাহাদ। পরনে অ্যাশ কালারের একটা টি শার্ট। সিগারেটে একটা জোরে টান দিয়ে ধোয়া ছাড়ার জন্য উপরে আকাশের দিকে মুখ তুলেছিল ও, কিন্তু অনুভব করল পাশে কিছু একটা পড়েছে। আস্তে করে ঘাড় বাঁকিয়ে দেখার চেষ্টা করল। দেখতে সক্ষম হলো। মেয়েলি ডিজাইনের একটা স্লিপার। তা দেখে কিঞ্চিত ভ্রু গুটাল সে। তখনই কানে ভেসে এলো একটা মেয়ের গলার আওয়াজ। চড়া গলায় কিছু বলছে। চোখে সেদিকে ফেরালো ও।
এদিকে রিকশা থেকে নেমে গটগট পায়ে মারামারি এরিয়ায় এসে দাঁড়ালো দিশা। সামনেই হকিস্টিক দিয়ে একজনকে বেধড়ক পিটাচ্ছিল রতন। বয়স দিশার সমানই, তবে পড়াশুনো কোন জন্মে ছেড়েছে তার ইয়াত্তা নেই। ওর বাবা তালুকদার বাড়ির পুরনো ড্রাইভার, আর ও দিগন্তের সাথে চালামি করে বেড়ায়। রতন মারতে ব্যস্ত, তখনই পেছনে থেকে জোরে রতনের মাথার বাবরির চুলগুলো থাবা মেরে ধরল দিশা। তারপর দুহাতে মাথার চুল টেনে ধরে জোরে ছাকাতে ছাকাতে বলতে লাগলো, এই জঙ্গল, তোরা মারামারি করার জায়গা পাস না, সময় অসময় নেই তোদের। এই ভর দুপুরে মাঝ রাস্তায় চুমাচুমি শুরু করছস। ইতিমধ্যে পটপট শব্দ তুলে রতনের এক গাছি চুল দিশার হাতের মাঝে চলে গিয়েছে। যন্ত্রণায় কাতরের রতন হড়বড়িয়ে বলল, চুল ছাড় দিশা, ইতস লাগতাছে, ছাড় তাড়াতাড়ি। রতনের কথার প্রেক্ষিতে দিশা মাত্র মুখ খুলতে নিয়েছিল, তখনই পাশ থেকে একটা হকিস্টিকের বাড়িয়ে এসে লাগলো রতনের পায়ে। ব্যথায় রতন কোকিয়ে উঠল। যে ছেলেটা রতনকে মারল ঘাড় ঘুরিয়ে ভয়ঙ্কর নজরে তার দিকে তাকালো দিশা। মুহূর্তের মাঝেই রতনের হাতে থাকা হকিস্টিকটা নিয়ে সেই ছেলের পশ্চাৎ দেশ বরাবর দিল জোরে একবারই। পেছনের দিকে হাত চেপে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল ছেলেটা। ওর এরকম করুণ আর্তনাদময় চিল্লানি শুনে মারামারি করতে থাকা সকলের হাত থেমে গেল। গোল গোল চোখে ছেলেটার দিকে চাইল সবাই। গাড়িতে বসে দেখল সেটা ফাহাদ। বিড়বিড়িয়ে বলে উঠল, ফেটেছে। এদিকে দিশা ব্যথায় আর্তনাদ করা ছেলেটার দিকে হকিস্টিকটা উঁচিয়ে দাঁতে দাঁত পিষে বলল, মাকালের জাত, তুই গুতালি কেন? যখন দেখলি আমি রতনকে সাইজ করছি, মাঝখানে এসে তোকে কেন খোঁচাতে হবে? তোরা আসলেই যাওরা। পেছনে থেকে হাডিসার একটা ছেলে দাপটের সহিত বুক ফুলিয়ে দিশার দিকে তেড়ে আসতে নিয়েছিল, কিন্তু তার আগেই দিশা একের পর এক যাকে সামনে পেল মারা শুরু করলো। দিগন্তের দলের ছেলেগুলো যারা দিশাকে চেনে তারা আগে থেকে সাইড কেটে গিয়েছিল, কিন্তু ফাহাদের দলের ছেলেগুলো কি করবে বুঝতে পারল না। ইতিমধ্যে কয়েকজন মার খেয়েছে। ফাহাদ ইশারায় ওদের চলে যেতে বলল। দু একজন যারা মার খেয়ে দিশার দিকে তেড়ে যেতে চাইছিল, কিন্তু ফাহাদের গরম চোখের চাহনি দেখে দমিয়ে নিয়েছে নিজেদের। সুরসুর করে লেজ গুটিয়ে রাস্তা ফাঁকা করল নিমিষেই। সব চলে যেতেই দিশা অনুভব করলো ওর এক পায়ে তাপে পুড়ে যাচ্ছে। মাথা নিচু করে হেলিয়ে দেখল এক পায়ে জুতো আছে, কিন্তু অপর পা জুতো ছাড়া রোদে উত্তপ্ত থাকা পাকা রাস্তায়। মাথায় হাত দিয়ে চেঁচিয়ে উঠল দিশা, হায় রে, আমার জুতা হারাইছে। পাশ থেকে কেউ একটা জুতা ওর হেলিয়ে রাখা চোখের সামনে ধরে বলল, এটা তোমার। খপ করে জুতাটা টেনে নিল দিশা। সেটা নিচে ফেলে পায়ে গুজতে গুজতে দ্রুততার সহিত বলল, হ্যাঁ হ্যাঁ আমার। রাগের মাথায় ফিক মারছিলাম মনে হয়। এক পরীক্ষার চক্করে আমি গ্রামে যেতে পারিনি। খালি যদি আজ আমার পরীক্ষা মিস যায়, তাহলে দিগন্ত তালুকদারের তো চুল ছিড়বই, সাথে আরেক দলের গরুর খোঁজ বের করে থাপ্পড়ের উপরে রাখব। ফাহাদ সরু চোখের সামনের শ্যামরাঙা বাচাল মেয়েটার দিকে তাকিয়ে আছে। কাকে কি বলছে মেয়েটা? এত দ্রুত কথা বলল যে ফাহাদ অর্ধেক বুঝো আর বাকি অর্ধেক কানের পাশ দিয়ে উড়ে গেল। জুতা পা দেওয়া শেষ হতেই মাথা উঠালো দিশা। পাশে দাঁড়ানো ফর্সা চামড়ার লম্বা চওড়া সুন্দর ছেলেটার দিকে নজর পড়তেই চোখ রসগোল্লার ন্যায় বড় হয়ে গেল। সহসা দুগালে হাত রেখে চেঁচিয়ে উঠল, ইয়া আল্লাহ, কি সুন্দর পলা। চোখ মুখ কুচকে ফাহাদ বলল, হোয়াট? ফাহাদের প্রশ্ন কানে তুলল না দিশা। নিজের মতোই বলে গেল, আপনার সাথে আমার আবার দেখা হোক। এখন আর এক সেকেন্ডও সময় নাই হাতে। বলেই ওর রিকশার দিকে ছুট লাগালো। ফাহাদ ভ্রু কুচকে দেখল ওকে। এত চঞ্চল মেয়ে ওর কোনো কালেই পছন্দ না, কিন্তু মেয়েটার সাহস আছে। ছোট মেয়ে, অথচ এতগুলো ছেলের মাঝে এসে মারপিট শুরু করে দিল। এদিকে ফাহাদের সাথে দিশাকে কথা বলতে দেখে দূর থেকে রাগে ফুঁসছে রতন। চোখ দিয়ে আগুন ছড়ছে ওর। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে খানিক সময় আগে। রকেয়া তালুকদারের ঘরে এতক্ষণ জম্পেশ আড্ডা দিয়েছে সবাই মিলে। মাইশার মা রেহানা, বানি আর রকেয়া মিলে রান্নাঘরের দিকে চলে গেল। রাতের রান্না বসাবে এখন, যদিও বানিকে নিতে চায়নি সাথে। বানি জোর করে গিয়েছে। রুমে এখন বেলা ৮। মাইশার অবস্থান। মাইশার সাথে সহজেই মিশে গিয়েছে ও। সামনে রাখা গরম গরম ছোট সাইজের সিঙ্গারাগুলো টপাটপ মুখে পুড়ছে বেলা। খেতে অনেক মজা। খাচ্ছে আর একের পর এক প্রশ্ন করছে মাইশাকে। মাইশাও ওর কথাগুলো মন দিয়ে শুনছে আর শান্তভাবে উত্তর দিচ্ছে। ঠিক এ কারণেই মাইশাকে বেশ মনে ধরেছে বেলার। মেয়েটা দেখতেও যেমন সুন্দর, ওর কথাবার্তাও সেরকম মিষ্টিমুখ। ওদের কথার মাঝেই ঘরের দরজার সামনে মাথা বাড়িয়ে রায়হান বলল, দিগন্ত কোথায়? রায়হানের আওয়াজ শুনে সেদিকে তাকালো বেলা, কিন্তু হাসি খুশি মুখের ভঙ্গিমা পাল্টে মুখ কিছুটা বেঁকিয়ে বলল, বাড়ির পেছনের দিকে গিয়েছে। বেলার উত্তর কানে গেল রায়হান। চলে যেতে নিলে চোখ গেল ওর দিকে, পিঠ ঘুরিয়ে বসে থাকা একটা মেয়ের দিকে।
মাথায় কাপড় চাপিয়ে বসে আছে, কিন্তু দরজার উল্টো দিকে বসে থাকার কারণে মুখ দেখতে পেল না। এত বেশি খাটল না রায়হান, মুখ দেখলে ও বাকি রকেয়া আর দিলদার তালুকদার ব্যতীত এখাকার একটা কাকপক্ষীকেও চেনে নাও। তাই হাঁটা ধরল দিগন্তের কাছে যাওয়ার জন্য, যদিও মাইশা আগে থেকেই মুখ ঘুরিয়ে বসেছিল। রায়হানের গলার আওয়াজ পেয়ে নিজেকে আরো কিছুটা গুটিয়ে নিয়েছে। চাইলেই মাথা ঘুরিয়ে লোকটার চেহারা দেখতে পারত, কিন্তু কোনো ইচ্ছে নেই। যে লোক বিপদের সময় একটা মেয়েকে কটু কথা শুনিয়ে একা ফেলে আসে, সে লোককে দেখতে চায় নাও। তবে মনে মনে লোকটার প্রতি কৃতজ্ঞ। ঠিক সময়ে না এলে আজ সর্বহারা হতো ও। মরা ছাড়া বুঝি আর উপায়ে থাকতো না। রায়হান যেতেই বেলা মন কিছুটা বেজার করে মাইশাকে বলল, জানো আপু, এই ভাইয়াটা ভালো না। বেলার কথাটা শুনে ধক করে উঠল মাইশার মন। তাও নরম কণ্ঠে প্রশ্ন করল, কেন? আমার পছন্দ হয়েছিল বলে প্রপোজাল দিয়েছিলাম, কিন্তু তার বদলে দিগন্ত ভাইয়ের হাতে থাপ্পড় খেয়েছে। অবাক হলো মাইশা, বিস্ময়ভরা কণ্ঠে জিজ্ঞেস করল, তারপর? মার খেয়ে ব্যথার জন্য কদিন খুব কষ্ট পেয়েছিলাম। যখন দিগন্ত ভাই বলল রায়হান ভাইয়ের প্রেমিকা আছে, তখন থেকে তাকে পছন্দ করাও বাদ দিয়ে দিয়েছে। বেলার মুখ থেকে লোকটার নাম জানলো মাইশা, সাথে এও জানলো প্রেমিকা আছে তার। হালকা হাসল ও, এজন্যই হয়তো ওরকম ব্যবহার করেছিল। কানে আবারও ভাসল কিছু তিক্ত কথা, তোকে আমি মানি না, না তোর মুখ দেখেছি আর না কখনো দেখতে চাই। তুই ওদের যোগ্য। দিগন্তের পাশে এসে দাঁড়িয়েছে রায়হান। সেটা টের পেয়ে দিগন্ত ওর দিকে না ফিরেই বলল, কাহিনী কি তোর? হুট করে দিগন্তের এহেন প্রশ্নে হকচকালো রায়হান। আমতা আমতা করে বলল, মানে? ক, কিসের কাহিনী? এসেই নাওয়া খাওয়া ছেড়ে ঘুমিয়ে পড়লি কেন? কতক্ষণ ডেকে হেলাম, কোনো হুঁশ নেই তোর? ঘুমের ওষুধ খেয়েছিলি? তুই আর কি? মাথা ব্যথা করছিল, তাই একটা খেয়ে ঘুমিয়েছিলাম। এবার রায়হানের দিকে তাকালো দিগন্ত, কিছুটা সন্দিহান গলায় বলল, ওভার থিঙ্কিং থেকে বাঁচতে ঘুমের ওষুধ খাস তুই? সত্যি কথা বল, কোনো কারণে চিন্তায় আছিস? রায়হান দোটানায় ভুগছে। দিগন্ত আরও একে অন্যের কাছে খোলা পাতার মতো, নিজেদের মধ্যে কখনো কিছু লুকায়নি, কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনাটা বলবে কিনা বুঝতে পারছে না। নিজের মনেই দোটানা এক অশান্তি রয়েছে ও। তখন রাগের মাথায় মেয়েটাকে ফেলে এলেও এখন বেশ অপরাধবোধে ভুগছে। মেয়েটাকে না দেখেছে আর না কোনো পরিচয় জানে। মেয়েটাকে নিজের জীবনের সাথে জড়াবেন না ঠিকই, তবে মাফ চেয়ে ওর জীবন গুছিয়ে দিতে পারত। কোথায় হারালি? দিগন্তের প্রশ্নে কি উত্তর দিবে রায়হান জানে না, তাই প্রসঙ্গ পাল্টাতে বলল, বারবার একই প্রশ্ন করা বন্ধ কর শালা। কি হবে? কিছুই হয়নি। এত প্রশ্ন না করে চল একটা রাইড দিয়ে আসি। রায়হানের আড়ালেই একটা দীর্ঘশ্বাস ফেলল দিগন্ত। অতঃপর দুজনে নিজেদের সাথে দিহানকেও ধরে বেঁধে নিয়ে রাইড শুরু করলো। বাকিরা থাকলো বাড়িতে গল্প আড্ডাতে মেতে। রাতের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে কিছুক্ষণ আগে। মাইশারা সব কাজ গুছিয়ে দিয়ে চলে গিয়েছে। সবাই একসাথেই খেতে বসেছিল, কিন্তু ধীরগতি বেলার খাওয়া শেষ হলো সবার শেষে। এখন হাত ধোয়ার জন্য কলপারে যেতে হবে। বেলা ছুটতে ছুটতে সেদিকে যাচ্ছিল, মাঝপথে কারোর সাথে ধাক্কা খেল। চোখ তুলে দেখার আগেই চারপাশ অন্ধকারচ্ছন্ন হয়ে গেল। ভয়ে চেঁচালো বেলা, আব্বু, ভূত! বেলার অকারণে ভয় দেখে ধমকে উঠল দিগন্ত, চুপ কর বেয়াদব। দ দি দিগন্ত ভাই, হু, এত অন্ধকার কেন? লোডশেডিং। আমাদের বাড়িতে তো কারেন্ট গেলেও আলো জ্বলে, এখানে কেন নেই? তোর বাপের আইপিএস আছে, এখানে আইপিএস নেই। বেলা দিগন্তের কাছ ঘেঁষে এক হাত দিয়ে হাতড়ে ওর শার্টে এক কোণ ধরল, কাচুমাচু করে বলল, কেন? আমার অন্ধকারে ভয় লাগে খুব। তোর বাপের মতো আমরা বড়লোক না, তাই নাই? বলতে বলতে পকেট থেকে ফোন বের করে বেলার হাতে ধরিয়ে দিল দিগন্ত। আলো পেয়ে চারপাশ কিছু দেখতে পেল বেলা। ভয় কিছুটা কমল ওর। পরক্ষণেই দিগন্তের দিকে চোখ পড়তে অবাক হয়ে জিজ্ঞেস করল, এভাবে তাকিয়ে আছেন কেন? দিগন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে বেলার মুখের দিকে তাকিয়েছিল। আবহাওয়া এখন অনেকটাই ঠান্ডা, তাও বেলা খেমে গিয়েছে। অন্ধকারে ভালোই ভয় পায় মেয়েটা। একে তো সর্বক্ষণ অন্ধকারে রাখা উচিত, তাহলে দিগন্তের আগ পিছে ঘুরঘুর করে বেড়াবে। বেলার প্রশ্ন শুনে ঠান্ডা গলায় বলল, কিছু না, হাত ধুয়ে আয় যা। সকাল সকাল উঠে পড়েছে সবাই। বানি, দিহান, রায়হান, বেলা, দিগন্ত সবাই ফ্রেশ হয়ে বের হয়েছে সকালের গ্রামীণ পরিবেশটা ঘুরে দেখার জন্য। বৃষ্টি হয়েছে রাতে, তাই মাটির কাঁচার রাস্তাটা স্যাঁতস্যাঁতে হয়ে আছে। সকলের সামনে হেলেদুলে হাঁটতে থাকা বেলা হুট করে থেমে যায়। ওর দেখা দেখি বাকিরাও থামে। বেলার নজর একদিকেই নিবন্ধ। ওর নজর খেয়াল করে বাকি সবাই সেদিকে তাকালো। বেলা কোমরে হাত রেখে একদৃষ্টে চেয়ে আছে একটা কাঁচা আমের থোকার দিকে। একটু উঁচুতে আছে ওটা,
কিন্তু একসাথে তিনটা বড় বড় কাঁচা আম ঝুলছে। দিহান আমের দিক থেকে নজর সরিয়ে বেলাকে বলে, দাঁড়িয়ে পড়লি কেন? এখান থেকে বিলেত যেতে আরো 10 মিনিটের মতো পথ হাঁটতে হবে। বেলা আমগুলোর দিকে আঙুল তাক করে বায়না ধরে ও এগুলো খাবে। দিহান মানা করছে ওকে। এই গাছের মালিক অনেক তোত্তারা আর খিটখিটে। আম চাইতে গেলে তো দিবেই না। চুরি করে ধরা পড়লে খবর করে ছাড়বে। পুরো গ্রাম হাঁক ডাক করে এক করবে। দুই বুড়োর ক্যাচালের ভয় কেউ ওর গাছের ধারের কাছেও ঘেসে না। বিলের পারে ওদের আম গাছ আছে, সেখানে থেকে কাঁচা আম পেড়ে দিবে, কিন্তু বেলা তাও ওর কথা শুনছে না। দিহানের এত বুঝো বেলা কানে তুলতে নারাজ। দিগন্ত ওদের পাশে দাঁড়িয়ে ফোন করছে আর শালি দুলাভাইয়ের কাহিনী দেখছে। বানি, রায়হানও বুঝালো বেলাকে, কিন্তু ওর ওই আমগুলো চাই মানে চাই। লম্বা বড় বড় সবুজ রাঙা আমগুলোতে মন বসে গিয়েছে বেলার। দিগন্ত হাতের ফোনটা পকেট ঢুকালো। পাশ থেকে দেখে দেখে 4টা বড় ইটের টুকরো হাতে তুলে নিল। 2টা রায়হানের হাতে দিল আর 2টা ওর কাছে রাখলো। রায়হানকে ইশারা করলো দিল মারার জন্য। অতঃপর দুজনে একসাথে নিশানা বরাবর মারা শুরু করলো। এক এক করে 4টা দিল লাগলো চুলতে থাকা আমগুলোতে। কাঁচা আম 3টি সেই দিলের বেগেই শব্দ তুলে মাটিতে আছড়ে পড়ল। বেলা খুশিতে লাফাতে লাফাতে গিয়ে 3টা আমি হাতে নিল। কিন্তু আমগুলোর চেহারা দেখার আর সময় পেল না। ইতিমধ্যে দিগন্তদের কাহিনী দেখে বাণীকে নিয়ে বিলের রাস্তায় ছুট লাগিয়েছে দিহান। দিল ছুড়ার পর রায়হানও দৌড় দিয়েছে ওদের পিছে পিছে। বাড়ির ভেতর থেকে একটা বুড়া গলা ছেড়ে হুঙ্কার ছুটছে, কে রে? থামো, ওখানেই থামো। আমার গাছের আম চুরি করা বের করছি, থামো। দিগন্ত বেলার এক হাত ধরে বড় বড় পা ফেলে ওকে টেনে ছিঁচে নিয়ে যেতে শুরু করলো। দিগন্ত জোরে হাঁটছে, কিন্তু বেলা ওর পাশে দৌড়াচ্ছে। দিগন্তের সাথে তাল মেলাতে পারছে না বেলা। হাতের আমগুলো উপচে পড়ে যেতে চাইছে। প্রায় কিছুক্ষণ এভাব হাঁটার পর বেলা বিরক্তি নিয়ে বলল, আস্তে হাঁটেন না, আমি পড়ে যাব তো। দিগন্ত বেলার হাত থেকে 2টা আম নিজের হাতে নিয়ে করা গলায় বলল, চুরি করেছিস বেয়াদব। চুরি করলে সেটা নিয়ে ওই এলাকা থেকে হাওয়া হয়ে যেতে হয়, এটাও শেখায় নি তোর বাপ। দিগন্তের সাথে তাল মিলাতে মিলাতে বেলা সোজা বলল, আমি তো চুরি করিনি দিগন্ত ভাই। কে করেছে? আপনি। সহসা দাঁড়িয়ে পড়ল দিগন্ত। বেলার দিকে চোখ রাঙিয়ে বলল, আর কোনোদিনও বলিস কিছু, তারপর সেটার বদলে শুধু থাপ্পড় জুটবে তোর কপালে। পাশ থেকে ভেসে এলো রায়হানের কটাক্ষ মিশ্রিত গলা, দেখলি, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। বেশ অনেকটা দূরেই চলে এসেছে ওরা। তাই বেলার হাত ছেড়ে দিল দিগন্ত। রায়হানের সাথে আবার ধীরে সুস্থে সামনের দিকে এগোতে লাগলো। বেলার হাতে এখনো একটা আম আছে। বেলার নজর সেই আমে। রাস্তার দিকে খেয়াল নেই ওর। হাতের বড় সাইজের আমটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে আর হাঁটছে। কাঁচা আমটা খাওয়ার জন্য জিভ নিস্পিস করছে ওর। হঠাৎ একটা জায়গায় ধূপ করে পা পিছলে পড়ে গেল ও। পায়ে ব্যথা পেল প্রচণ্ড, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের করল না। লজ্জা লাগছিল ওর। এত বড় মেয়ে পিছলা খেয়ে পড়েছে, আবার সামনে 2টা দামড়া দামড়া ভাইকে ডেকে কাঁদবে। তার কোনো সারা শব্দ না বের করেই পায়ে হাত রেখে সেখানেই ঠোঁট উল্টে কাঁদা শুরু করলো বেলা। কাঁদছে, কিন্তু কোনো শব্দ নেই। আর নাই বা আছে আশেপাশে কোনো মানুষজন। থাকবেও বা কিভাবে এই রাস্তায়, শুধু ধান ক্ষেত আর পুকুরের সমাহার। মাঝে মধ্যে 1-2টা বাড়ি চোখে পড়ছে, যা 1-2টো মানুষ থাকতো, বৃষ্টির কারণে কেউ এখনো বের হয়নি হয়তো। বাণী দিহান একসাথে সামনে হাঁটছে। ওদের পিছে দিগন্ত আর রায়হান গল্প করছে নিজ মনে। সাথে যে বেলা নেই সেটা এখনো খেয়াল করেনি কেউ। রায়হানের সাথে কথা বলার এক পর্যায়ে হুট করে দিগন্তের হাঁটা থেমে যায়। আশপাশ চোখ ঘুরিয়ে খুঁজে একজনকে পায় না। বাণী দিহান অনেকটা দূরে চলে গিয়েছে, ওদের সাথে থাকার কথা না। দিগন্তের গতি থেমে যাওয়া দেখে রায়হান বলল, কি হলো? বেলা কোথায়? আমাদের সাথেই তো হাঁটছিল। উদ্বিগ্ন হলো দিগন্ত। রায়হানকে সেখানে রেখেই ফেলে আসা পথটুকু আবার হাঁটা শুরু করলো। কিছুটা গিয়েই দাঁড়িয়ে পড়ল। কাদামাটির পানিতে ভেজা একটা রাস্তায় পায়ে হাত দিয়ে বসে আছে বেলা। জামা কাপড় সব কাদাতে মাখামাখি হয়েছে, চুলেও কিছুটা লেগেছে। দিগন্তকে দেখতে পেয়েই এতক্ষণ নীরব কাঁদতে থাকা বেলা এবার আর থাকতে পারল না। হ্যাঁ করে কেঁদে উঠল। দিগন্ত তড়িৎ গতিতে ওর সামনে হাঁটু গেড়ে বসে কিছুটা অস্থির গলায় বলে, পড়লি কিভাবে? বেলা কান্নারত গলায় বলে, পড়ে গিয়েছি। লেগেছে? হ্যাঁ। কোথায়? বেলা পায়ের একটা জায়গা দেখিয়ে বলল, এখানে। ব্যথা করছে, উঠে দাঁড়াতে পারছি না। দিগন্ত জায়গাটা দেখতে দেখতে প্রশ্ন করল, কখন পড়েছিস? বেলা সরলভাবে উত্তর দিল, ঘড়ি নেই তো কাছে, সময় দেখিনি। তির্যক চাহনিতে বেলার মুখের দিকে চাইল দিগন্ত। গমগমে গলায় বলল, তুই একটা দেশি মেয়ে, কিন্তু চাল চলন এরকম হাইব্রিডের মতো কেন? মা। মুখের কথা মুখেই রইল বেলার।
চোখজোড়া বড় বড় করে দিল এক চিৎকার। দিগন্ত ওর পা ধরে মোচড় দিয়েছে। কি যে ব্যথাটা পেয়েছে বেলা। দিগন্তের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, ভেঙে দিলেন আমার পাটা। শেষ, সব শেষ। এখন কি হবে আমার? দিগন্ত চেহারায় বিস্ময়ের ভাব এনে বলল, ভাঙা পা নিয়ে কি করবি এখন? কোলে উঠবি? আয় কোলে আয়। এমনি তুই বাচ্চা মানুষ। বেলা ঠোঁট উল্টে বলল, আমি কলেজে উঠা এত বড় মেয়েটা আপনার কোলে চাপবো কেন? তুই নিজেকে বড় ভাবছিস। ভাবার কি আছে? আর কদিন পর আমি 17 বছরে পা দিব। 18 হলে বেশি ভালো হতো। কেন? জবাব দিল না দিগন্ত। বেলাকে পাল্টা প্রশ্ন করল, হাঁটতে পারছিস কিনা দেখ এখন। বেলা আস্তে ধীরে উঠে দাঁড়ালো। আগের মতো ঠিকভাবে হাঁটতে না পারলেও ব্যথাটা কমেছে অনেক। পা ফেলাতে পারছে। দিগন্ত ওর সামনে এক হাত বাড়িয়ে দিয়ে বলল, হাত ধরে হাত। বেলা দিগন্তের বাড়িয়ে দেওয়া হাতটা ধরল। পাশ ফিরিয়ে দৃষ্টি স্থাপন করল দিগন্তের মুখের দিকে। লম্বা দিগন্তের বুকে পর্যন্ত উঠতে পেরেছে ও। ঘুম থেকে ওঠার কারণে চুলগুলো এলোমেলো অনেকটা। অগোছালো চুল, চাপদাড়ি, সিগারেট পোড়া দুঠোঁট আর লম্বাটে নাকের আদলে গড়া ফর্সা চেহারাটা দেখতে সুন্দর লাগছে বেলার। দিগন্তের হাত ধরে হাঁটতেও ভালো লাগছে ওর। ও ব্যথা পেলে দিগন্ত যেভাবে ওকে নিয়ে ভাবে সেটাও খুব ভালো লাগে বেলার। এত ভালো লাগার নিয়ে ভাবতে গিয়ে পিচ্ছিল একটা জায়গায় এসে আবারও পিছলা খেল বেলা। দিগন্ত বেলার হাত ধরে নিজের মতো হাঁটছিল। বেলা পড়ে যেতে নিলে ওর ধরে রাখা হাতটা আরো শক্ত করে ধরল। কাত হয়ে কিছুটা হেলে গিয়েছে বেলা। দিগন্ত এবার একটু ফাঁক রেখে ওকে দুহাতের মাঝে আস্তে করে ধরে বলল, চোখ দিয়ে দেখে হাঁটিস না কেন? আরেকবার পড়লে অকালেই কোমর হারাবি। বেলা একটু ভয় পেয়েছিল ঠিক, কিন্তু মনের মাঝে কেন যেন একটা বিশ্বাস চলে এসেছে দিগন্ত ওকে আঘাত পেতে দিবে না। দিগন্তের কথা শুনে পুরো মাথাটা ঘুরিয়ে ওর দিকে চাইল। তৎক্ষণাৎ চোখে পড়ল দিগন্তের গলার মাঝে উঠানামা করার একটু ফুলো অংশ। একটা শুকনো ঢোক চাপল বেলা। মুখ ফসকে বলে ফেলল, আপনি দেখতে অনেক সুন্দর দিগন্ত ভাই। কি বললি? বেলা এখনো সম্মোহিত চোখে চেয়ে আছে দিগন্তের দিকে। প্রশ্ন করাই আবারও বলে, আপনি দেখতে সুন্দর। কিছুটা অবাক হয় দিগন্ত, তবে তা ভাবে প্রকাশ করে না। বেলার চোখের ভাষা অদ্ভুত থেকে, তাই ওর হাত ছেড়ে সামনের দিকে যেতে যেতে বলে, আমি সুন্দর সেটা আমি জানি, তোকে বলতে হবে না। পেছনে থেকে পাল্টা প্রশ্ন ছুড়ে বেলা, কেন? আমি বললে কি জাত যাবে? হাঁটা থামিয়ে ঘাড় বাঁকিয়ে বেলার দিকে চাইল দিগন্ত। মেয়েটার কথাবার্তায় হুট করেই বাচ্চামো ভাব ছেড়ে থেকে তেজালো ভাব এসেছে। সমস্যা কি তোর? উল্টা পাল্টা প্রশ্ন করছিস কেন? বেলা কয়েক কদম এগিয়ে এসে দিগন্তের মুখোমুখি দাঁড়িয়ে বলে, আপনাকে সুন্দর বলেছি বলে এত অহংকার দেখাচ্ছেন আমাকে? দিগন্ত নিরেট গলায় বলে, বেশি বুঝতে শিখেছিস। বেলা হাত বাড়িয়ে দিগন্তের শার্টের একটা কোণা চেপে ধরে ভার গলায় ডেকে ওঠে, দিগন্ত ভাই, একটা কথা রাখবেন। কি? এখানে থাকতে ভালো লাগছে না। বাড়ি ফিরবেন তাড়াতাড়ি। হৃদয়ের মাঝে গাঢ় ভাঁজ পড়ে দিগন্তের। সোজা ঘুরে বেলার কাছাকাছি এসে প্রশ্ন করে, কিছু হয়েছে? কাল রাতেও তো খুশিতে লাফালি। সকাল থেকে এরকম করছিস কেন? বেলা দিগন্তের শার্ট জোরে চেপে ধরে বলে, থাকবো না আর এখানে। আপনিও আর আসবেন না। ভালো না জায়গাটা? কেউ কিছু বলেছে? বলেনি। আমি শুনে নিয়েছি। কি? জানি না। বিরক্তিমাখা গলায় ধমকে উঠে দিগন্ত, বেয়াদবি করবি না বেলা। কে কি বলেছে খুলে না বললে আমি জানবো কিভাবে? দিগন্তের ধমকানোতে বেলার মনের ভেতরে তৈরি হওয়া সুপ্ত রাগের অনলে ঘি পড়ে। দিগন্তের দিকে আর তাকায় না। গটগট পায়ে ওকে পাশ কাটিয়ে চলে যায় সামনের দিকে। পেছনে থেকে বেশ কয়েকবার আওয়াজ দেয় দিগন্ত, কিন্তু বেলা থামেনি। বেলার এহেন তোত্তারামু সহ্য হয় না দিগন্তের। রাগে চল শক্ত হয়ে যায়। বিলের দিকে না গিয়ে আবার বাড়ির দিকে ফিরে গেল। মাথা বেজায় খারাপ হয়ে গিয়েছে ওর। এখনই হে হে করতে করতে মুখ থুবড়ে পড়া একটা বাচ্চা মেয়ে দিগন্ত তালুকদারের সাথে এত বড় বেয়াদবি করে গেল। প্রশ্নের উত্তর তো দিলি না, উল্টো ওর ডাক ইগনোর করল। গ্রামে এসে ঝড় বৃষ্টির মাঝে আরো 2 দিন কেটে গেল। আজ ওদের গ্রাম ছেড়ে ফেরার দিন। যাওয়ার আগে সি বিচের সময় কাটিয়ে তবে ফিরবে ওরা। তাই তাড়াহুড়ো করছে। সবার সবকিছু গুছো গাছ শেষ। রকেয়া তালুকদার আর দিলদার তালুকদারের মন খারাপ। কদিন বাড়িটা হইচই আনন্দ উল্লাসে ভরেছিল। সবাই চলে যেতেই আবারও শুনশান নীরবতায় থেকে যাবে। বাড়ির গাড়িতে সবার সব জিনিসপত্র তুলে দিয়েছে। বাইকেই যাবে ওরা, কিন্তু বিপত্তি বাঁধল মাইশাকে নিয়ে। বেলা আর মাইশা একসাথে দাঁড়িয়ে আছে। মাইশাকে রায়হানের সাথে আসতে বললে ও কিছুতেই রাজি না। অপরিচিত ছেলের সাথে যাবে না। দরকার পড়লে বাসে চড়ে একা যাবে, তবুও রায়হানের বাইকে যাবে না। উপায়ন্তর না পেয়ে দিগন্ত বেলার দিকে ফিরে বলে, তুই রায়হানের সাথে আয়, আমি মাইশাকে নিয়ে যাচ্ছি।
এতক্ষণ শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা বেলা বিস্ময় নিয়ে দিগন্তের দিকে চায়। তারপর সেভাবেই বলে, আমি তো আপনার সাথে এসেছি, আপনার সাথেই যাব। আপুর বেশি অসুবিধে হলে গাড়িতে আসতে বলেন। ও গাড়িতে একা যাবে কেন? বাইকেই যাওয়া যাবে। তুই রায়হানের বাইকে যা এখন। পরে পুরো কথা শোনার আর প্রয়োজন পড়ল না বেলার। দিগন্তকে পাশ কাটিয়ে রায়হানের কাছে গেল। রায়হান এতক্ষণ বাইকে হেলান দিয়ে আপাদমস্তক কালো বোরখায় আবৃত মেয়েটাকে দেখছিল। এই মেয়েটার সাথে ওর এখনো কথা হয়নি। শুধু শুনেছে রেহানা খালার মেয়ে আর এক দুবার দেখেছে, তবে মুখ দেখেনি। বেলা আর মাইশা ঠিকঠাকভাবে বসতেই বাইক ছাড়ল সবাই। বেলার চোখজোড়া ছলছল হয়ে এসেছে। দিগন্তের দিকে তাকাতে না চাইলেও বারবার সেদিকে চোখ যাচ্ছে। আর তাতেই মাইশার প্রতি মনের সুপ্ত বিদ্বেষটা চরমে পৌঁছাচ্ছে। মাইশা আর দিগন্তকে নিয়ে কিছু কথা বলেছিল রকেয়া। বেলা আড়াল থেকে শুনেছিল সেটা। তারপর থেকেই এখানে থাকতে ভালো লাগছিল না ওর। এখন তো দিগন্ত নিজেই ওকে ছেড়ে মাইশাকে নিল। মন ভার হয়েছে ওর। দিগন্তের প্রতি একটা চাপার রাগ কাজ করছে। রায়হানের থেকে এক হাত দূরে বসেছে বেলা। মন বিষিয়ে আছে। ভালো লাগছে না কাউকে। পরন্ত বেলার একটা চমৎকার দৃশ্য ভেসে আছে প্রকৃতির মাঝে। ডুবন্ত সূর্যের সৌন্দর্যে বিমোহিত সকলে। সমুদ্রের মাঝে পড়েছে তার প্রতিফলিত ছায়া। উপরে ডুবন্ত সূর্য আর নিচে পানি মাঝে ঝিলমিল করতে থাকা সূর্যের প্রতিচ্ছবি দুটোই মুগ্ধ নয়নে দেখছে বেলা। সারা পথ মন ভার করে এলেও এই দৃশ্য দেখে সবকিছু ভুলে বসেছে। খুশিতে আত্মহারা মন নিয়ে ঘুরে ঘুরে দেখছে সব। পেছনে পকেট হাত গুজে বেলার দিকে তাকিয়ে আছে দিগন্ত। বাকিরা ওদের থেকে কিছুটা দূরে রয়েছে। বেলার পাশাপাশি দাঁড়িয়ে গভীর গলায় বলল, আমার ডাক কানে যায় না? শুনিনি। ইচ্ছে করে। হ্যাঁ। কেন? বেয়াদবি না করলে পেটের ভাত হজম হয় না। না। বেলার তোত্তারা উত্তরে রাগ হলো দিগন্তের। এখানে আসার পর থেকে ওর সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু বেলা দিগন্তের ডাক শুনেও জবাব দেয়নি। আর এখন কেমন মুখের উপরে উত্তর দিচ্ছে। দিগন্ত দাঁতে দাঁত পিষে ধমকে বলল, থাপড়ে গাল নড়িয়ে দেব বেয়াদব। এভাবে চেটাং চেটাং করে উত্তর দিচ্ছিস? কার সাথে কিভাবে কথা বলতে তা জানিস না? ক্ষণিকের হওয়া ফুরফুরে মনটা আবারও নিভে গেল। আখিদয়ের ভারী হলো বেলার। দিগন্তের দিকে মুখ ফিরিয়ে কেঁপে ওঠা আওয়াজে বলল, আপনি সবসময় আমার সাথে এভাবে কথা বলেন? মাইশা আপুর সাথে তো কখনো এভাবে কথা বলতে দেখলাম না। আমাকে ভালো না লাগলেই কথা বলবেন না। এত ধমকা ধমকিও করতে হবে না। আমি তো আপনাকে জোর করিনি আমার সাথে কথা বলার জন্য। বেলার ছলছলে নেত্র দেখে থমকালো দিগন্ত। কাছাকাছি এসে ওর দুগলে হাত রেখে নরম কণ্ঠে জিজ্ঞেস করল, চোখে পানি কেন? আমি তোকে সেভাবে বলিনি। দিগন্ত ভাই। মাইশা আপু খুব সুন্দর তাই না? এ সময়ে বেলার অযাচিত প্রশ্নে ভ্রু গুটালো দিগন্ত। কিসের মাঝে কি বলছে মেয়েটা? বেশি ভাবল না, সাধারণভাবেই জবাব দিল, কেন? তাকে পছন্দ করেন? কি বলতে চাইছিস? ম্লান হাসে বেলা। কিছুটা দূরে রায়হানের পেছনে দাঁড়িয়ে থাকা মাইশার দিকে দৃষ্টি ফেলে বলল, আসলেই আপনাদের মানাবে সুন্দর। মাথা খারাপ হয়েছে তোর? না, সত্যি বলছি। রাগে চোখ মুখ লাল হয়ে গেল দিগন্তের। বেলা গাল ছেড়ে ওর দুই বাহু শক্ত হাতে আঁকড়ে ধরে চিবিয়ে বলল, তোকে প্রশ্ন করি একটা জবাব দিস আরেকটা। সমস্যা কি তোর? তোত্তারামি ছেড়ে ভালোভাবে উত্তর দে। জোরে চেপে ধরার দরুন বেলা হাতে ব্যথা পাচ্ছে। ধীর গলায় বলল, আমার হাতে লাগছে। লাগুক। লাগার জন্যই ধরেছি। ফুঁসে উঠে বেলা, কেন ধরেছেন? আমি আপনার কে হই? বেলা, বেয়াদবি করবি না। আমার রাগ উঠছে। তাতে আমার কি? ছাড়ুন আমাকে। আপনি আমাকে রেখে মাইশা আপুকে বাইকে কেন তুললেন? আপনার ওই বাইকে আর কোনোদিনও বেলা চড়বে না। আপনি সারাদিন মাইশা আপুকে নিয়ে ঘুরেন। বারবার মাইশাকে টানছিস কেন? কি ইঙ্গিত করছিস বেয়াদব? মেরে গাল লাল করে দিব। দিগন্তের কথায় বেলার রাগের পারদ আরো উপরে উঠে গেল। জোরচড়ো করে কেঁদে উঠল মুহূর্তেই। দিগন্তের দিকে রাগী চোখে তাকিয়ে করা গলায় বলল, আমি কলেজে উঠেছি। বারবার আমাকে মারতে চান কেন? আমাকে মারার আপনি কে? বেলার এত তেজালো কথা আর সহ্য হলো না দিগন্তের। ঠাসস করে শব্দ তুলে বেলার গালে থাপ্পড় বসিয়ে দিল। যদিও দিগন্ত খুব একটা জোরে মারেনি, কিন্তু দিগন্তের শক্তপোক্ত দাবাং হাতের আস্তে মারটাই বেলার ফোলা নরম গালে ভীষণ লেগেছে। সাথে লেগেছে ওর মনেও। গালে হাত দিয়ে আশ্রু ভেজা নয়নে দিগন্তকে বলে উঠল, আপনি অনেক খারাপ দিগন্ত ভাই। একটুও ভালোবাসেন না আমাকে। আর কখনো কথা বলবো না আমি। না আর কোনোদিনও আপনার আশেপাশে আসবো। আপনি মাইশা আপুকে ভালোবাসেন আর আমাকে শুধু বকেন আর মারেন। ভালো না আপনি। একদম ভালো না। কথাটুকু শেষ করে সে স্থান ছেড়ে ছুটে চলে যায় বেলা। দিগন্ত নিরেট চোখে ওকে দেখল।
হুট করে ওর বাচ্চামি ছেড়ে এরকম অদ্ভুত ব্যবহারের মানে খুঁজে পেল না দিগন্ত। বেলা চোখ রাঙিয়ে কথা বলছে, তাও দিগন্ত তালুকদারের সাথে। এটা কিছুতেই সহ্য হচ্ছে না ওর। বেলার কড়া গলার স্বর, তেজালো কথাগুলো মনে পড়লেই মেজাজের খেই হারাচ্ছে দিগন্ত। কপালের কাছে অবহেলায় পড়ে থাকা সিল্কি চুলগুলো পেছনে ঠেলে একটা সিগারেট চাপল। নিকোটিনের ধোঁয়ার সাথে নিজের সমস্ত রাগ মিলিয়ে দিতে শুরু করল। অন্ধকার রজনী। জানালার সামনে দাঁড়িয়ে বাহিরের পরিবেশের দিকে চেয়ে আছে এক রমণী। পাশে আরেক রমণীর হাতে ধোয়া ওঠা দুটো কফির মগ। একটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, গ্রাম থেকে ফেরার পর মন মরা হয়ে আছিস কেন? বেলা হাত বাড়িয়ে কফির মগটা নিল। তাতে একটা চুমুক দিয়ে বলল, কেন যেন কিছু ভালো লাগছে না আপা। কোনো কিছুতে মন বসছে না। বৃষ্টিও কফিতে চুমুক দিল। বেলার দিক থেকে চোখ সরিয়ে বাহিরে অঝোর ধারায় বেয়ে পড়া ফোঁটাগুলোতে মনোযোগ স্থাপন করল। তোকে দেখে মনে হচ্ছে প্রেমে পড়ে ছেঁকা খেয়েছিস। সে বিরহে মন ছন্নছাড়া। বেলা ফিক করে হেসে দিল বৃষ্টির কথায়। কফিটা নাড়াতে নাড়াতে বলল, আমি কিন্তু শুনেছি আপা, প্রেমে ছেঁকা খেয়েছ তুমি। তাই আমাকে বাইরে পাঠিয়ে ঘুমের ওষুধ খেয়েছিলে। বৃষ্টি হাত উঠিয়ে একটা গাঁটটা মারল বেলার মাথায়। গম্ভীর গলায় বলল, ভুল জানিস তুই। আমি ডিপ্রেশনে গিয়েছিলাম, তাই ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছিলাম। আর ছেঁকা খাইনি। তার আগেই আব্বু আমাকে বাঁচিয়ে নিয়েছে। বেলা কৌতূহল নিয়ে বলল, আপা একটা প্রশ্ন করি। বল। ওই লোকগুলোকে অনেক পচা ছিল। আমাকে অনেক বাজে কথা বলেছিল। তুমি ওরকম পচা লোককে কিভাবে ভালোবেসেছিলে? স্মিথ হাসল বৃষ্টি। দূর আকাশ পানে চেয়ে বলল, ওটা ভালোবাসা ছিল না বেলা। আমার উঠতি বয়সের ভুল ছিল। ফাহিমের ছলচাতুরি কথাবার্তা শুনে মোহে পড়েছিলাম। ভালোবাসা হলে কি এত সহজে ছেড়ে দিয়ে দিব্যি হেসে খেলে বেড়াতে পারতাম নাকি? ফাহিম নামের ছেলেটা খুব খারাপ। হ্যাঁ, গুন্ডা লাফাঙ্গারা ওরকমই হয়। বেলা ঝট করে খাট ঘুরিয়ে বলল, দিগন্ত ভাই। বৃষ্টি ভ্রু কুচকে বলল, হুম। কি করেছে? বেলা ভাবুক গলায় বলল, সেও তো গুন্ডা বখাটে। তাহলে কি সে ফাহিমের মতো পচা লোক? বৃষ্টি খাট ঝাঁকিয়ে বলল, কি জানি। হতে পারে। সে সারাদিন কি করে তা তো আমরা জানি না। বেলার মুখটা ফ্যাকাশে হয়ে গেল নিমিষেই। আজ 7টা দিন কেটে গেল বেলারা শহরে ফিরেছে। সেদিন দিগন্ত মারার পর থেকে এখন পর্যন্ত আর ওদের দেখা হয়নি। ফেরার সময় তারা আর বাইকে ফেরেনি। ছেলে 3জন বাইকে একা এসেছে। বানি, বেলা আর মাইশা বাড়ির গাড়িতে এসেছে। এর মাঝে বৃষ্টি বলল, জানিস বেলা, কিছুদিন আগেও আমি দিগন্ত ভাইয়ের নাম শুনলে ঘুরঘুর করতাম। চকিত প্রশ্ন ছুড়ল বেলা, কেন? বৃষ্টি মুচকি হেসে বলল, ওই যে উঠতি বয়সে বিমরতি ধরছিল। যাকে দেখতাম তাকেই ভালো লাগতো। এখন লাগে না। না বাবা, তওবা কেটেছি। এসব থেকে শত হাত দূরে থাকবো। একবার জীবন নষ্ট হতে হতে বেঁচেছে। আর এসবে নাই আমি। আমার তো এখন এটা ভাবলেই হাত পা কাঁপে, যদি ওরা আমার সুযোগ নিয়ে মেরে ফেলতো বা রাস্তায় গো অবস্থায় ফেলে রেখে যেত তাহলে কি হতো? বেলা নিজের ছোট দুহাত দিয়ে বোনকে জড়িয়ে ধরল। আদুরে গলায় বলল, ওসব বাদ দেও আপা। আব্বু বলে না, পুরনো কথা মনে করে কষ্ট পেতে নেই। বৃষ্টি বেলার মাথায় স্নেহের চুমু এঁকে বলল, তোকে আমি অনেক মেরেছি বেলা। তুমি এখন অনেক ভালো হয়ে গিয়েছো আপা। আগে সারাক্ষণ আমার সাথে কেমন রেগে কথা বলতে, আমাকে মারতে। এখন আর আগের আপা নেই। এই আপাটাকেই আমি খুব করে চাইতাম। বৃষ্টি বেলার মাথায় বিলি কাটতে কাটতে বলল, হিংসা জিনিসটা খুব খারাপ জানিস। আমি ছোট থেকে তোকে হিংসা করতাম। কেন করতাম নিজেই জানি না। বড় আপার সাথেও হিংসা করতাম। আমার মনে হতো তুই হওয়ার পর থেকে আমাকে আর কেউ ভালোবাসে না। আমার সব আদরে ভাগ বসিয়েছিস তুই। তাই তোকে দেখতে পারতাম না। দেখেছিস, এই সামান্য একটু হিংসা বোন বোনের সম্পর্কের মাঝে কেমন দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে। হিংসা জিনিসটা মারাত্মক খারাপ। কিন্তু এটাই আবার মানুষের মাঝে মহামারীর মতো ছড়িয়ে। এই হিংসার কারণেই কত শত সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায়। বৃষ্টির এক একটা কথা বেশ ভাবালো বেলাকে। আসলেই, ও তো হিংসা করেছিল মাইশার উপরে, যার বদলে দিগন্ত রেগে গিয়ে মেরেছে ওকে। ওর হিংসার কারণেই ওর আর দিগন্তের মাঝে কথা কাটাকাটি হয়েছিল। কিন্তু হিংসা করলো কি কারণে? মাইশার সাথে দিগন্তকে সহ্য হলো না কেন? রকেয়া তালুকদার যদি দিগন্ত মাইশার বিয়ে দিতেও চায়, তাহলে বেলার এত খারাপ লাগলো কেন? কষ্ট পেল কেন ও? কেন এবার রাগ লাগলো? এত প্রশ্নের উত্তর এখন কোথায় পাবে বেলা? পুরো হোটেল ফাঁকা। মাঝ বরাবর একটা টেবিল জুড়ে দুজন মানুষের অবস্থান। এপাশ ওপাশ মুখোমুখি হয়ে বসে আছে দিগন্ত তালুকদার আর রহমান পাটোয়ারি। দুজনে নিশ্চুপ হয়ে বসে আছে। বেশ অনেকক্ষণ পর নীরবতা ভেঙে রহমান বলল, কি বলতে চাও? শান্ত চাহনিতে একবার রহমানকে দেখল দিগন্ত। পরক্ষণেই স্পষ্ট গলায় বলা শুরু করল,
আমি এত খোরপ্যাচ কথা বলতে পারি না, নাইবা আমার এত ধৈর্য আছে। তাই আমার ব্যাপার সরাসরি আমি বলছি, আপনার মেয়েকে ভালোবাসি, বিয়ে করব ওকে। ভেতরে ভেতরে চমকালো রহমান, কিন্তু মুখভঙ্গি অত্যন্ত স্বাভাবিক। দিগন্তের কথার প্রেক্ষিতে হালকা হেসে বলল, তুমি হয়তো জানো না, আমি বৃষ্টির জন্য পাত্র ঠিক করে রেখেছি। সে আপাতত দেশের কাজে। উহুম। বেলার নামটা কর্ণকুকুরে পৌঁছাতেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রহমান। চোখ মুখ মাত্রাতিরিক্ত গাম্ভীর্যতায় ছেয়ে গিয়েছে। গমগমে আওয়াজে বলে উঠল, তোমার সাথে আমি কোনরূপ রেষারেষি চাই না। তোমার আচার ব্যবহার আমার কোনোকালেই পছন্দ নয়। এ ধরনের ঠাট্টা তামাশা আর করবে না। আপনার সাথে আমার ঠাট্টার সম্পর্ক নয়। যেটুকু বলার প্রয়োজন ছিল বলে দিয়েছি। কারণ দিন শেষে আমার জীবনের বড় আমানত আপনার কাছে গুচ্ছিত। রহমান শক্ত গলায় বলল, তোমার মতো গুন্ডাদের আমি কখনোই পছন্দ করি না। নেহাত মিতালির সাথে তোমার সম্পর্ক রয়েছে, সে খাতিরে দু একটা ভালোমন্দ কথা বলেছি। সেসবের জন্য আমাকে ভালো ভেবে আমার মেয়ের দিকে নজর দিবে না। মেয়েদের ব্যাপারে কারোর সাথে আমার বিন্দুমাত্র আপোষ নেই। দিগন্ত তীক্ষ্ণ চোখে চেয়ে আছে রহমানের দিকে। রহমান যে রেগে আগুন হয়ে গিয়েছে তা ওর চোখের ভাষায় প্রকাশ পাচ্ছে। ঠোঁট বাঁকিয়ে হাসল দিগন্ত। পরপরই বলল, আমি আপনার মতামত চাইনি, আমার কথাটুকু জানিয়েছি শুধু। এত হাইপার হওয়ার কিছু নেই, বসে কথা বলেন। দিগন্তের কথাগুলো শ্রবণ হতেই আরো বিষিয়ে যায় রহমানের মন। রাগে শরীর জ্বলছে রিরি করে। টেবিলের উপর শরীরের সমস্ত শক্তি দিয়ে বাড়ি মেরে হিসহিসিয়ে বলে উঠে, তোমার মতো ম্যানার্সলাস ছেলে আমি দু চোখে দেখতে পারি না। তুমি আমাকে হুকুম করছো? তোমার এই বুকের পাটা তোমার কাছেই রাখো। আমার মেয়ে অনেক ছোট। তোমার আর তার বয়স পার্থক্য সম্পর্কে আদতে কোনো আইডিয়া আছে তোমার? বয়স দিয়ে ধুয়ে পানি খাবো? কোনো গুন্ডা মাস্তান কখনোই আমার মেয়ের জামাই হতে পারে না। তাই ভালো চাও তো আমার মেয়ের থেকে দূরে থাকবে, না হলে সোজা মামলা দিব তোমার নামে। অষ্টজোড়া হালকা প্রসারিত হলো দিগন্তের। মাথার কুটিল বুদ্ধিগুলো আবারও মাথা চারা দিয়ে উঠল। চট করে উঠে রহমান পাটোয়ারির মুখোমুখি দাঁড়িয়ে বলল, ঠিক আছে, মেনে নিলাম আপনার কথা। দূরে থাকবো, তবে আপনাকেও আমার একটা কথা মানতে হবে। আগুনের ফুলকির ন্যায় জলজলে তীক্ষ্ণ চোখচোরার স্থান দিগন্তের মুখপানে। এত সহজে আপোষে আসতে চাইছে ওর সামনে দণ্ডায়মান রগতটা, বদমেজাজি ছেলেটা। মুখ ভঙ্গিমাও একদম শান্ত, স্বাভাবিক। কোনোরকম হুমকি ধমকি, কথা কাটাকাটি ছাড়াই মেনে নিতে চাইছে ওর কথা। মানতে খানিকটা বেগ পেতে হলো রহমান। তবুও নিজ চেহারার গাম্ভীর্যতা বজায় রেখে গুরুগম্ভীর গলায় বলল, যদি তুমি সত্যি বেলার থেকে দূরে থাকো তবে তোমার একটা কথা মানতে আমার কোনো আপত্তি নেই। মনে মনে ভীষণ খুশি হলো দিগন্ত। তার খানিকটা ছাপ পড়ল ওর চোখের ভাঁজে। ধূর্ত রহমানের নজর এড়ালো না সেটা। মনে মনে দ্বিধায় জোরালো সে। মেনে নিয়ে কি বিরাট ভুল করলো? একবার কথা দিলে সেটার বরখেলাপ তো সে কোনোদিনও করে না। ছেলেটা যদি ওকে কথার বেড়াজালে ফাঁসিয়ে নিজের কাজ করে নেয়। এ ছেলেকে বাইরে থেকে যতটা সহজ মনে হয়, ও একদম সেরকম সহজ ছেলে নয়। মানুষকে কথার মার প্যাচে আটকে দেয়। দিগন্তকে এতটুকু চেনা আছে রহমান। নিজের মুখ থেকে বের হওয়া কথাটার জন্য এখন বেজায় আফসোস করছে সে। কিছু না ভেবে না শুনে হুট করে দিগন্তের কথাটা মেনে নেওয়া উচিত হয়নি তার। রহমানের মুখে অমুখ চিন্তার ছাপ দেখে আনন্দ পেল দিগন্ত। আমি যেমন বিনা বাক্যব্যয়ে মেনে নিয়েছি আপনার কথা, পরবর্তীতে আপনাকেও মেনে নিতে হবে। কোনো প্রকার বাধা দেওয়ার চেষ্টা করলে আমি আমার লিমিট ক্রস করতে দুবার ভাবব না। আশা করি আমার ক্ষমতা সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা আছে। লোকমুখে ছড়াছড়ি রহমান পাটোয়ারি এক কথার মানুষ। আসলেই কি তাই? মাঝ বয়সের হালকা চামড়া কুচকানো হৃদয়ের মাঝে গাঢ় ভাঁজ পড়ল রহমান। ভারীক্ষী গলায় বলল, কি বলতে চাও সোজা সাপটা বলো। এত কথা শোনার প্রয়োজন নেই আমার। তুমি যে এক কথায় বুঝেছ আর আমার মেয়ের থেকে দূরে থাকতে চেয়েছ, একথা ভুলো না আবার। দিগন্তের ওষ্ঠপুটে ক্রূর হাসির উদ্ভব ঘটল। গম্ভীর কণ্ঠে বলে উঠল, অবশ্যই। দিগন্ত তালুকদার তার কথায় অটুট থাকে। তবে তবে কি? আপনার মেয়ে আমার কাছে আসলে আমি তাকে ফেরাবো না। দিগন্তের কথায় ভয়ে পেয়ে চমকানোর কথা থাকলেও রহমান এক চুল পরিমাণও বিচলিত হল না। বরং ওষ্ঠজুড়ে ছেয়ে গেল এক বিস্তর হাসির রেখা। কণ্ঠে কিছুটা অহমিকা নিয়েই বলল, সে ব্যাপারে তুমি নিশ্চিত থাকো। আমি থাকতে আমার মেয়ের এরকম মতিভ্রম কখনোই হবে না। অহংকারের পতন আছে পাটোয়ারি সাহেব। মেয়েদের নিয়ে একটু বেশি অহংকার নয় কি আপনার? কিছু অহংকারের পতন নেই। আমার মেয়েরা আমার অহংকার, আমার গর্বের কারণ। তারা পথভ্রষ্ট হলেও সঠিক পথ দেখিয়ে দেওয়ার জন্য আমি আছি। তুমি শুধু খেয়াল রেখো তোমার কথার যেন হেরফের না হয়।
বলেই আর দাঁড়ালো না রহমান। যেভাবেই তারা নিয়ে এসেছিল সেভাবেই হোটেল ছেড়ে বেরিয়ে গেল। রহমানের যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসল দিগন্ত। রায়হান এসে দাঁড়ালো ওর পাশে। অবাক গলায় বলল, মেনে নিলি যে? কি হলো ব্যাপারটা? এটা সত্যি তুই বলছিস? লোকটার এক কথায় বেলার থেকে দূরে সরে আসবি। হাও। দিগন্ত রায়হানের কাঁধে হাত রেখে বলল, যখন কাছে থেকে কাজ হয় না তখন দূরে সরে যাবি। দেখবি কাজ অনেকটাই হয়ে গিয়েছে। মানে, সময় হলে বুঝবি। বাইরে ঝুম বৃষ্টি পড়ছে। এই বাড়িধারার মাঝে হুড়ো মিলিয়ে বাড়িতে এলো দিগন্ত। রাত অনেক হয়েছে। পুরো বাড়ি অন্ধকার। পরিবেশ থমথমে। অন্ধকারে মোড়া পুরো বাড়ির মধ্যে শুধু ডাইনিং এর হালকা আলোটুকু নিঃশব্দে জ্বলছে। পুরো শরীরের অনেকাংশে ভিজে গিয়েছে দিগন্তের। ভেজা মাথায় হাত বুলাতে বুলাতে ডাইনিং টেবিলের সামনে এসে থামল। মিতালি ঘুমে টুকছে আর কাঁচের শাক বেছে রাখছে। তা দেখে ভারী গলায় দিগন্ত বলল, রাত এত হয়ে গেল ঘুমাওনি কেন? টুপে পড়ছিল মিতালি। দিগন্তের আওয়াজ পেয়ে ঘুম ধরা চোখগুলো ফিরিয়ে ওর দিকে তাকালো। একটা বিরাট হাই তুলে বলল, তোর জন্য অপেক্ষা করছিলাম। ফ্রেশ হয়ে আয়। আমি খাবার গরম করছি। দিগন্তের কপালে ভাঁজ পড়ল। ওর জন্য অপেক্ষা করতে বারণ করে প্রতিদিন, কিন্তু মিতালি সে কথা কানে তুললে তো সারাদিন খেটে খুঁটে সেই আবার রাত জেগে বসে থাকবে ওর জন্য। দিগন্ত চাইলেও তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারে না। এত রাত অবধি জাগার কোনো মানেই নেই। গমগমে গলায় বলল, তোমার কি নিজের শরীর নিয়ে একটু ভাবনা নেই? আর কতবার বলবো রাত জেগো না? মিতালি বাঁকা গলায় বলল, দুই রাতে তাড়াতাড়ি ফিরলেই তো পারিস। আমার কাজ থাকে। অকাজ সব। এমন তো না সরকারি চাকরি করছিস তাই সরকার তোকে বেঁধে রেখে কাজ করিয়ে নিচ্ছে। সেই তো দাদাগিরি করে বেরাস। তোমার আর তোমার ভাইয়ের কথার ধরন একই। সুযোগ পেলেই আমাকে ঠেস মেরে কথা বলতে ছাড়ো না। ভাইয়ের কথা আসতেই কৌতূহলী একটা ভাব চলে এলো মিতালির মাঝে। বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, ভাইয়ের কথা বললি যে? দেখা হয়েছিল নাকি? দিগন্ত সায় জানিয়ে বলল, হ্যাঁ। সন্ধ্যার পরে জমিয়ে আড্ডা দিয়েছি দুজনে। মিতালি অবাক হয়ে প্রশ্ন ছুড়ল, বলে দিয়েছিস সব? হু। তারপর কি বলল? দিগন্ত একটা চেয়ার টেনে বসল। মিতালির শাড়ির আঁচল টেনে মাথা মুছতে মুছতে রহমানকে ভেঙিয়ে বলল, সেই একই বাণী, আমার মেয়ে অনেক ছোট। দূরে থাকবে ওর থেকে। তোমার মতো গুন্ডা লাফাঙ্গা ছেলেকে আমি কখনোই মানব না। আমার মেয়ের সাথে কিছু করার চেষ্টা করলে মামলা দিব তোমার নামে। তুই কি বললি? দিগন্ত গম্ভীর গলায় বলল, মেনে নিয়েছি। চরম বিস্ময় নিয়ে মিতালি বলল, কি বলছিস? বেলাকে ছাড়া থাকতে পারবি? দিগন্ত ম্লান হেসে বলল, ওকে ছাড়াই তো আছি। মিতালি দিগন্তের কাঁধে হাত রেখে বলল, সব ঠিক আছে। তোর চোখ মুখ এত শুকনো লাগছে কেন রে? ঠিক আছি আমি। খিদে নেই। তুমি ঘুমিয়ে পড়ো। বড় ভাই কি আর কিছু বলেছে? বলেছে অনেক কিছুই। আমিও মেনে নিয়েছি। দূরে থাকবো তার মেয়ের থেকে, কিন্তু কিন্তু কি? দিগন্ত মিতালির দিকে তাকালো। ঠোঁট বাঁকিয়ে বলল, তার মেয়ে আমার কাছে আসলে আমি মানা করব না। মন বড় তো। ও এসবের কি বুঝে? আর তোর কাছেই বা আসবে কেন বাপু? দিগন্ত মুচকি হেসে ডাকলো, মনি। বল। তোমার ভাতিজি মনে হয় বড় হয়ে গিয়েছে। ঘুম হয়েছে তো? বিকেলে ফোন দিয়েছিল। কি ভাব নিয়ে বলল, আমি এখন কলেজের ছাত্রী। ছোট নেই আর। জানো কি? বেয়াদবটা হিংসে করছে। সে কি? কাকে? মাইশাকে। ভীষণ কৌতূহল নিয়ে প্রশ্ন করল মিতালি, কি করে বুঝলি? দিগন্ত ঠোঁট কামড়ে ধরে বলল, ওর চোখের চাহনিই সব বলে দেয় আমাকে। না বললেও ওর মনে কখন কি চলে তা আমার নখদর্পণে। এক টুকরো হাসল মিতালি। পরক্ষণেই বলল, কিন্তু মাইশাকে হিংসে করবে কেন? হয়তো গ্রামে কিছু শুনেছে। যাই হোক, ওর হিংসের কারণে আমার বেশ সুবিধা হয়েছে। ওর সাথে ওর বাপকেও সোজা করব এবার। কিন্তু একটা কারণে মার খেয়েছে বেয়াদবটা। বাঁকা গলায় মিতালি শুধালো, তুই মেরেছিস? হু। কেন? এত বড় মেয়ের গায়ে হাত তুলবি কেন? দিগন্ত একটু ফুঁসে উঠে বলল, ও বারবার আমার অধিকার নিয়ে প্রশ্ন তুলছিল। আবার মাইশাকে আমার সাথে জড়িয়ে উল্টাপাল্টা বলছিল। এতবার প্রশ্ন করলাম, একবারও আমাকে কিছু বলেনি। ও জানতে চাইলেই তো সব বলে দিতাম। তা না করে নিজে নিজেই কত কিছু ভেবে নিয়েছে। বেয়াদব একটা। রাগ উঠেছিল খুব। সামলাতে পারিনি নিজেকে, তাই দিয়েছি থাপ্পড়। অসভ্য মেয়ে। একে তো কিছু শোনেনি আমার কাছে, তার উপর আবার তোত্তারামি করছিল। গভীর রাত। শুনশান পরিবেশ। সবাই ঘুমিয়ে পড়েছে। ঘুম নেই শুধু রায়হানের চোখে। বিছানার জুড়ে নড়াচড়া করছে। মাথায় ঘুরপাক খাচ্ছে বিশাল চিন্তার ভার। আর না পেরে উঠে বসল। একটা সিগারেট ধরিয়ে কিছুক্ষণের মাঝে শেষ করল সেটা। কিছুতেই শান্তি পাচ্ছে না। বৃষ্টি থেমেছে। এই কাদাজলের মাঝে নিস্তব্ধতা ভেদ করে বাইক নিয়ে ছুটল এক জায়গায়। বাইরে আয়। কান থেকে ফোন নামিয়ে ঘুমন্ত চোখচোরা মৃদু খুলে ফোনের স্ক্রিনের দিকে রাখল দিগন্ত।
রাত 3:47 বাজে। ফোনটা আবার কানে চেপে কেওর কেওর গলায় বলল, ঘুমাচ্ছি, এখন কোথাও যাব না। অপর পাশ থেকে রায়হানের অস্থিরচিত্তের স্বর ভেসে এলো, তোর বাড়ির সামনে আছি শালা, মশা কামড়াচ্ছে, দ্রুত আয়। শুনল দিগন্ত। লাইন বিচ্ছিন্ন করে দিয়ে আরেকটু আয়েশ করে চোখ বুজে পড়ে রইল সেভাবেই। কিছুক্ষণ আগেই দুচোখের পাতা এক করেছিল। কাঁচা ঘুম ভাঙায় চোখের শিরা উপশিরা টনটন করছে। চোখ আবারও লেগে আসতে চাইছে। চল, চট্টগ্রাম যাব। মাত্র এসে দাঁড়িয়েছে দিগন্ত। এত রাতে ওকে ঘুম থেকে ডেকে এনে মস্করা করছে রায়হান। ওর কথা শুনে চোখ কুচকে বলে উঠল, ফাইজলামও লাগাইছিস? রাতে কি কিছু গিলেছিস? রায়হান তড়িঘড়ি করে বলল, আগে চল। যেতে যেতে বলছি সব। বেজায় বিরক্ত হলো দিগন্ত। খিটখিটে মেজাজ নিয়ে চড়াও হলো রায়হানের উপর। এত রাতে এসবের মানে কি রায়হান? চট্টগ্রাম কি করতে যাবি? আর ইউ ম্যাড শালা? ঘুম ভাঙিয়ে ডেকেছিস এসব নাটক শোনার জন্য? অসহায় হলো রায়হান। মন ছটফট করছে। দিগন্তকে সব বলতে চায় কিন্তু কিভাবে কি বলবে বুঝে উঠতে পারছে না। সব শোনার পর দিগন্তের রিয়েকশনই বা কি হবে এসব ভাবলেই হাত পা ঠান্ডা হয়ে আসছে ওর। একটা চাপা ঢোক দিলে দূর মনে বলল, চট্টগ্রামে যাওয়ার পথে একটা অচেনা মেয়ের সাথে আমার বিয়ে হয়েছিল। রায়হানের পুরো কথাটা দিগন্তের কানে পৌঁছানো মাত্র ঠোঁট এলি হাসল কিঞ্চিত, যা রায়হানের দৃষ্টিগোচর রয়ে গেল। দিগন্ত কিছুটা অবাক হওয়ার ভান ধরে গমগমে গলায় প্রশ্ন ছুড়ল, কি বলছিস? রায়হান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিনে গলায় সেদিনের সবকিছু একে একে খুলে বলতে শুরু করল। দিগন্ত দুহাত বুকে চেপে একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনল সব। রায়হান নিজের কথা শেষ করে এক বিশাল শ্বাস ফেলল। বড় যুদ্ধে এসে জয়ী হয়েছে ও। এত কথা বলল অথচ দিগন্ত টু শব্দটিও করেনি। ভ্রু কুঞ্চিত করে ওর মুখের দিকে তাকালো রায়হান। দিগন্ত একদম শান্ত চোখে তাকিয়ে আছে কালো মেঘে ঢাকা আকাশের দিকে। রায়হান ওর ঘাড়ে মৃদু ধাক্কা দিয়ে বলল, কি রে, শুনলি কিছু? এতক্ষণ থেকে কত কিছু বকবক করলাম, কিছু বলছিস না যে? চল, এখনই বের হব। দিগন্ত আরো কিছুক্ষণ সেভাবেই আকাশের দিকে চেয়ে রইল। অতঃপর নীরবতা ভেঙে ঠান্ডা স্বরে বলল, এই কথাগুলো সেদিন বলিসনি কেন? আচানক রায়হান নিজের ছটফটে মনোভাব দমিয়ে নিল। একইভাবে আকাশপানে চেয়ে বিরস গলায় বলল, আমাকে ভুল বুঝিস না। সেদিন বারবার জিজ্ঞেস করেছিলাম, কিছু বলিসনি তুই। আমি কি করব বুঝতে পারছিলাম না। দিগন্ত তাচ্ছিল্য একটা হাসি দিয়ে বলল, আমার জীবনের সব কথা তুই আর মনি জানিস। তোর উপর আমার ট্রাস্ট লেভেল কতটা হাই তা তো তুই জানিস রায়হান। অথচ তোর জীবনের এত বড় ঘটনা আমার থেকে চেপে গেলি। বিশ্বাস করিস না আমায়, তাই না? রায়হান চট করে ঘাড় ফিরিয়ে দিগন্তের দিকে তাকালো। তড়িঘড়ি করে ওর কাঁধে হাত রেখে বলল, এভাবে বলিস না। তোর আমার সম্পর্ক এতটা ঠুনকো না দিগন্ত। আমি জানি আমার কথাগুলো শুনে তুই আমাকে স্বার্থপর ভাবছিস। হয়তো ভাবছিস দিশার জন্য আমি তোর কাছে এগুলা গোপন করে গিয়েছি। কিন্তু বিশ্বাস কর ভাই, সে মুহূর্তে আমার মাথা পুরো ফাঁকা হয়ে গিয়েছিল। এমন পরিস্থিতির শিকার হব তা আমি কখনো ভাবিনি। কি থেকে কি করেছি নিজেও বুঝতে পারিনি। আর রইল তোকে বিশ্বাস করার কথা, তাহলে দেখ এই কথাগুলো কিন্তু দেরিতে হলেও সবার আগে তোকেই জানিয়েছি। দিগন্ত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর একবারও মনে হয়নি তুই না বললেও খবর আমার কাছে ঠিক চলে আসবে? এটা তো তোর ভালো করেই জানা আছে রায়হান। যে কথাগুলো তোর কাছ থেকে জানার কথা ছিল সেগুলো অন্য কেউ জানালে আমি কতটা হাত হতে পারি এটাও আসেনি তোর মাথায়। নিজের বোকামিতে স্তব্ধ হয়ে বসে রইল রায়হান। অপরাধীর মতো মুখ বানিয়ে বলল, আমাকে ভুল বুঝিস না দোস্ত। আমি সত্যি ট্রমাটাইজ হয়ে গিয়েছিলাম। সেই মেয়েটার সাথে অন্যায় করেছি। মেয়েটাকে সেভাবে ফেলে। কথার মাঝেই কিছু একটা মনে পড়তেই চোখ বড় বড় করে দিগন্তের দিকে চাইল রায়হান। কণ্ঠে মাত্রাতিরিক্ত উদ্বিগ্নতা ঢেলে জিজ্ঞেস করল, তার মানে তুই আগে থেকেই জানতিস? দিগন্ত রেশপূর্ণ গলায় বলল, হারামজাদা শালা, আবার প্রশ্ন করছিস? রায়হান চোখচোরা চকচক করে উঠল। দিগন্তের এক হাত টেনে ধরে আমোদিত গলায় বলল, চল তাহলে চট্টগ্রাম যাই। ঝটকা মেরে রায়হানের হাত সরিয়ে দিল দিগন্ত। বিরক্তিমাখা কণ্ঠে বলল, সেখানে গিয়ে কি করবি? ওই মেয়েটাকে খুঁজব। কোন মেয়ে? আরে আমার বউ। বউ বলতে গিয়েও আজকে গেল রায়হান। বউ তো মানেনি, বিয়েটাও মানেনি। জোর করে বিয়ে দিলেই বিয়ে হয়ে যায় নাকি? তাছাড়া ও তো মন দিয়েছিল এক সামনারিতে। দিশাকে পছন্দ করেছিল। কিন্তু এত সবের মাঝে ওর খেয়ালে একবারও দিশা আসেনি। খারাপ লাগেনি দিশার জন্য। মনের কোথাও কষ্ট পায়নি। বরং সেদিনের পর থেকে প্রতিটা মুহূর্তে ভেতরে ভেতরে অনুভব করে ও একটা মেয়ের সাথে অন্যায় করেছে। সেই অচেনা মেয়েটার জন্য চিন্তিত হয়,
মেয়েটার সে সময়ের পরিস্থিতি মাথা চাড়া দিলে ওর অন্তরের কোথায় যেন চিনচিনে ব্যথা অনুভব করে। নিজের কাছে নিজেই লজ্জিত হয় নিজের কাজের জন্য। রায়হানের দিক থেকে চোখ ঘুরিয়ে চুলে হাত চালালো দিগন্ত। ভারী স্বরে বলল, কথা শেষ না করে থেমে গেলি কেন? রায়হান ভার হয়ে আসা গলায় বলে, কি করা উচিত আমার? স্টিল নাও, আই লাভ দিশা। কিন্তু আমার ঘাড়ে অন্য আরেকজনের দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। দিগন্ত একটা বড় শ্বাস ফেলে বলতে শুরু করলো, জানিস, যখন থেকে বুঝলাম বেলা নামের ওই ছোট মেয়েটার কাছে আমার মন বাঁধা পড়ে গিয়েছে, তখন থেকে আজ পর্যন্ত একটা মুহূর্ত ওকে আমি আমার মন মস্তিষ্ক থেকে বের করতে পারিনি। প্রথম দিকে খুব চেষ্টা করেছিলাম এসবে না জড়ানোর। তার জন্য যা যা করেছি তার সাক্ষী তুই নিজেই। রায়হান মাথা নাড়িয়ে সায় জানালো, ও জানে সব। জানবে নাই বা কেন? বেলার জন্য করা দিগন্তের প্রত্যেকটা পাগলমো নিজ চোখে দেখে রায়হান। ওর বয়সের তুলনায় দ্বিগুণ কম বয়সী বেলার প্রতি ফুটবল না হওয়ার জন্য নিজেকে কত শত আঘাত করেছে। ওর থেকে দূরে থাকার জন্য সারাদিন আড্ডা, গুন্ডাবাজি, বখাটেদের মতো ঘুরে ফিরে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছে। একটা উজ্জ্বল ভবিষ্যৎ নিজ হাতে অন্ধকারে তলিয়ে দিয়েছে। তাও পারেনি বেলার প্রতি নিজের অনুভূতি কমাতে। বরং দিনকে দিন পাগলামো বেড়েছে। সে সাথে বেড়েছে বেলার প্রতি দিগন্তের না বলা ভালোবাসা। বেলাকে এক পলক দেখার জন্য হলেও কোনো কাজের টালবাহানায় রোজ ওর স্কুলের দিকে গিয়েছে দিগন্ত। এত সবের একমাত্র সাক্ষী রায়হান নিজেই। দিগন্ত মেঘে ঢাকা কালো আকাশের দিকে চেয়ে পুনরায় বলতে থাকে, না দেখেও ওকে সর্বক্ষণ অনুভব করি। এই যে এখানে তোর সাথে কথা বলছি অথচ চোখের সামনে ভাসছে ওর স্নিগ্ধপরীর ন্যায় চেহারা। সারা মস্তিষ্ক জুড়ে ওর খেয়াল। মনসাপেটের পুরোটা জুড়ে ওর বিচরণ। ওর কণ্ঠস্বর আমার কানে বাজে সর্বদা। পুরো বেলাটাই আমার মাঝে বসবাস করছে। ও আমার কাছে নেই, ওকে স্পর্শ করিনি, ছুঁইনি, কিন্তু এসবের জন্য আমার অন্তর একদম জ্বলে না। না ওকে আমার মনের দুটো কথা বলেছি আর নাই বা খুব একটা ওর কাছাকাছি গিয়েছি, তবুও আমার সর্বত্রে ওর অস্তিত্ব বিরাজ করছে ভয়ঙ্করভাবে। খুব করে অনুভব করি ওকে। যখন অনুভব করি তখন পুরো হৃদয়ে এক পশলা ঠান্ডা বৃষ্টির মতো প্রশান্তি পায়। মনের রাগ আসে না, হৃদয়ে পুড়ে না। শুধু ওকে নিয়ে ভাবতেই ভালো লাগে। ওর চোখের চাহনি দেখলেই বুঝে চাই ওর মন মানসিকতা কেমন চলছে। ও না বললেও কিভাবে যেন বুঝে চাই এখন এটাই বলতে পারে। এটাই বলতে চায়। অন্য কারোর জন্য ওর চোখে একটু পানি এলে আমার অন্তর জ্বলে জ্বলে পুড়ে ছাই হই। কিন্তু আমার জন্য ওর চোখে পানি দেখলে প্রশান্তি পাই। ও ব্যথা পেলে আমার নিজেকে পাগল পাগল লাগে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ভেতরে কেমন চেয়ে একটা অস্থিরতা কাজ করে। এগুলোকে কি নামে ডাকে জানি না, জানতে চাইও না। যার যা ইচ্ছা তাই বলুক, কিন্তু দিগন্ত তালকুদার যে নারীকে এত অনুভব করেছে, সম্পূর্ণ জ্ঞান থাকা পর্যন্ত সে নারী যেন অন্য কারো হতে না পারে তার সম্ভাব্য সব চেষ্টা করবে। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা। সেই আকাশপানে চেয়েই এতটা কথা একবারে বলে থামল দিগন্ত। বলা শেষ করে রায়হানের দিকে চোখ ঘুরিয়ে আচানক প্রশ্ন করল, এর একটাও আজ পর্যন্ত তুই দিশার জন্য করেছিস? রায়হান চূড়ান্ত বিস্ময় নিয়ে দিগন্তের বলা এক একটা কথা শুনছিল। একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল ও। দিগন্তের প্রশ্নে ধ্যান ভাঙল। দুপাশে মাথা নাড়িয়ে সহসা না জানালো। তা দেখে ম্লান হাসল দিগন্ত। পুনরায় বলল, দিশাকে ভালোবাসিস বললি, তাহলে তোর কাছে ভালোবাসার সংজ্ঞা কি? রায়হান কিছুটা ভেবে জবাব দিল, ভালো লাগে দিশাকে। ওকে সামনে দেখলে মুগ্ধ হই। কিন্তু ওকে তো কখনো অনুভব করিনি। সামনে থাকলে দেখতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, কিন্তু না থাকলে ওর কথা স্মরণে আসে না কখনোই। ভালো লাগা আর ভালোবাসা এক না রায়হান। কি বলতে চাইছিস? আমি দিশাকে ভালোবাসি না। ভালোবাসলেই সবসময় ভালোবাসার মানুষের উপস্থিতি লাগে না। তুই কোনোকালেই দিশাকে ভালোবাসিসনি। দিশার জন্য আজ পর্যন্ত তোর কোনো পাগলামি আমি দেখিনি। ওর প্রতি তোর কোনো উইকনেস আমার চোখে লাগেনি। শুধু দিশাকে সামনে দেখেছিস আর মুখে বলেছিস ভালোবাসি। আদতে কি এটা ভালোবাসা? এটা তোর মোহ। পছন্দ করিস দিশাকে, তবে ভালোবাসা না। ফালফাল করে দিগন্তের কথা শুনছে রায়হান। মাথায় ঘুরপাক খাচ্ছে হাজারো প্রশ্ন। নিজের মুখ থেকে বের হওয়া কথা নিয়ে দ্বন্দ্ব চলছে মনে। সেই সাথে চলছে অচেনা সেই মেয়েটার জন্য চিন্তা। মাথায় হাত রেখে গভীর ভাবনা ডুবেছে ও। আকাশটা আজ একটু বেশি কালো। চাঁদ নেই, তারা নেই। চারদিক নিঝুম। চারিদিকে দেও খাচ্ছে নিঃশব্দ এক বুনো নির্জনতা। মাটির কাঁচা রাস্তার পাশে একটা কালো মার্সিডিজ দাঁড়িয়ে। দু হাত পেছনের দিকে ছড়িয়ে দিয়ে একটু হেলান দিয়ে গাড়ির ছাদে আরামে বসে আছে ফাহাদ। গাঢ় নীল টি শার্ট, ধূসর ট্রাউজার পরিহিত ফাহাদের দৃষ্টি তাক করা একদিকেই। কিছুটা দূরে উঁচু বাড়িটার একটা রুমের দিকে। বাড়ির পেছনের দিকে থাকায় এত রাতে মানুষ ওকে দেখতে পাবে না খুব একটা।
আধার রাতের মাঝে একাকী গাড়ির উপরে বসে এক ধ্যানের রুমের খোলা জানালাটার দিকে তাকিয়ে আছে ও। একবার চাইছে গিয়ে জানালার ধারে দাঁড়াবে, মেয়েটাকে চোখ জুড়িয়ে খানিকক্ষণ দেখে চলে আসবে। পরক্ষণেই নিজের অবাঞ্ছিত চাওয়াকে সংযত করছে। এখন একটা মেয়ের জন্য ফাহাদ দেওয়ান বেলকনি টপকাবে নাকি? পকেট হাতড়িয়ে একটা ছবি বের করলো। জলজলে হাস্যোজ্জ্বল একটা মিষ্টি চেহারা চোখের সামনে ভেসে উঠল। সেটা দেখে ফাহাদের ওষ্ঠপুটে মুচকি হাসির ছড়াছড়ি হলো। ছবি থেকে চোখ সরিয়ে পুনরায় দৃষ্টি ফেলল বেলকনির ওপারে খোলা রাখা জানালায়। বিড়বিড়িয়ে বলল, আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে চাঁদ। ইউ উইল বি মাই কুইন, বেলা পাটোয়ারি। অ্যান্ড আই এম ডেসপারেটলি ওয়েটিং ফর দ্যাট ডে। সকাল সকাল ফোনের ভাইব্রেটে ঘুম ভাঙল দিগন্তের। হাতড়িয়ে বালিশের পাশ থেকে ফোন এনে চোখের সামনে ধরল। কাঙ্ক্ষিত নাম্বার দেখে দুচোখ কচলিয়ে উঠে বসল। ঘাড় বাঁকিয়ে পাশে মরার মতো হাত পা ছাড়িয়ে ঘুমিয়ে থাকার রায়হানকে দেখল একবার। ফোন একবার বেজে কেটে গেল। পুনরায় ভাইব্রেট শুরু হলে বেড ছেড়ে বেলকনির দিকে পা বাড়ালো দিগন্ত। তীব্র আলোক ছটা এসে পড়ল ওর পোশাকবিহীন উপরই উন্মুক্ত সুঠাম দেহেতে। চাওড়া লোমশ বক্ষের ফর্সা চামড়া জলজল করে উঠল। ঘুম চোখে তীব্র আলোর ছিটা লাগায় ভ্রুসহ চোখ কুচকে নিল ও। ফোন কানে তুলতেই অপর পাশ থেকে ভেসে এলো রতনের কণ্ঠস্বর। ভাই, চলে আসছি, কাজীর সাথে কথা বলেন। কথাটুকু বলে পাশে বসে থাকা বৃদ্ধ কাজীর দিকে সেলফোনটা এগিয়ে দিল রতন। সাদা জুব্বা পরিহিত বয়স্ক লোকটা ফোন নিতেই নম্রভাবে সালাম দিল দিগন্ত। কাজী সালামের জবাব দিল। অতঃপর নিজের সমস্ত কথা একে একে শান্তভাবে কাজীকে বলল দিগন্ত। কাজী মনোযোগ দিয়ে শুনল ওর কথা। সব কথা শেষে বয়স্ক লোকটা বলল, এই কাগজগুলো ওই ছেলে মেয়ে দুজনেরই তো? জি, ওদের দুজনের পরিচয়পত্র। কাবিননামায় যা যা তথ্য মিসিং আছে ওগুলো থেকে তুলে নেন, আর আমার ছেলেরা বাকি সব ব্যবস্থা করে দেবে। আপনি শুধু ওদের সাথে চলে আসবেন। কাজী অপরাধী গলায় মিনমিনিয়ে বলল, আমরা তো জানতাম না বাবা ছেলেটার সাথে তালুকদার বাড়ির সম্পর্ক আছে। মেয়েটাকেও কখনো এই গ্রামে দেখেনি। ওদের যে অবস্থায় গ্রামের লোকেরা পেয়েছিল তাতে বিয়ে দেওয়া ছাড়া আর অন্য উপায় ছিল না। আর ওরা নিজেদের কোনো তথ্য দেয়নি, শুধু নাম আর বয়স জোর জুলুম করে জানা হয়েছিল। দিগন্ত একটা ভারী শ্বাস ফেলে বলল, যা হওয়ার তা হয়ে গিয়েছে। তবে আমার কথাগুলো মাথায় রাখবেন। বাই চান্স আপনাকে রায়হান খুঁজে পেলেও সহজে স্বীকার করবেন না কিছু। কাজী শুনল দিগন্তের কথা। আরও কিছুক্ষণ কথাবার্তা বলে ফোন কাটল। রেলিংয়ে দুহাত ছড়িয়ে সিনা টান করে দাঁড়ালো দিগন্ত। দৃষ্টি নিবন্ধ করল বাহিরের দিকে। মনসাপেটে ভেসে উঠল সেদিন রাইডে বের হওয়ার পরের কাহিনী। বেশ জোরে বাইক ছাড়ায় রায়হান দিহানের থেকে অনেকটা দূরে চলে এসেছিল ও। রাস্তার পাশে বাইক থামিয়ে একটা চায়ের টঙের সামনে দাঁড়িয়েছিল। চা খাওয়ার ফাঁকে সেখানে দুজন লোকের কিছু কথোপকথন ওর কানে গেলে কেমন যেন একটা খটকা লাগে ওর। তাই সন্দেহবশত ফোন থেকে রায়হানের ছবি বের করে দেখায় তাদের। লোকগুলোকে সাই জানিয়ে বলে এই ছেলেটাই ছিল। এর সাথেই একটা মেয়েকে অপ্রীতিকর অবস্থায় ধরেছিল তারা। লোকগুলোর কথা শুনে দিগন্ত মাত্রাতিরিক্ত অবাক হয়। চরম বিস্ময় নিয়ে থম মেরে ওদের থেকে পুরো ঘটনা শুনে। সব শোনার পর স্তব্ধ হয়ে গিয়েছিল সে। পরবর্তীতে মেয়েটা সম্বন্ধে জানার জন্য অনেক চেষ্টা করে। সবশেষে মেয়েটাকে বেঁধে রাখা দুজন মহিলার থেকে শুধু নামটা জানতে পারে, সাথে কেমন দেখতে তারও কিছু ধারণা পায়। নামের সাথে সাথে বাকি সবকিছু ওর চেনা মাইশার সাথে মিল পায় দিগন্ত। বাড়ি ফিরে মাইশাকে একা ডেকে কথা বের করার জন্য বেশ কড়াভাবে চেপে ধরে। দিগন্তের রাগ আর ধমকের চটে প্রথমে গাইগুই করলেও পরবর্তীতে মুখ খুলতে বাধ্য হয় মাইশা। ব্যথাতুর মন নিয়ে শুরু থেকে শেষের রায়হানের করা ব্যবহার পর্যন্ত সব জানায় দিগন্তকে। সব শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছিল দিগন্ত। অবাক্তার রেশ কাটাতে বেগ পেতে হয়েছিল ওকে। মাইশার মাথায় বড় ভাইয়ের মতো একটা ভরসার হাত রেখে ওকে বোঝায় অনেকক্ষণ। রায়হানের সাথে সবকিছু ঠিক করে দিতে চায়, কিন্তু মাইশাকে রাজি করাতে পারে না। রায়হান ওকে চেনে না জানে না, মাইশা চায়ও না জানুক। অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার জন্য ওর মতো এতিম মেয়েকে কেনই বা মেনে নেবে রায়হান? নিজেকে নিয়ে হীনমন্যতায় ভোগে মাইশা। তাছাড়া রায়হানের শেষকে বলা কটু কথাগুলো এখনো জলজল করে ওর কানে বাজে। নিজের প্রতি ঘৃণা কাজ করে তখন। ওর জন্যই এত সব কিছু হয়েছিল। শর্টকাটের জন্য জঙ্গলের রাস্তায় না গেলে এত ভোগান্তি পোহাতে হতো না। এতে রায়হানের কি দোষ? ও তো ওকে বাঁচাতে এসে ফেসে গিয়েছিল। তাই দিগন্তকে বারংবার মানা করে রায়হানকে যেন না জানায় কিছু। খেটে খাওয়ার মতো মনোবল আছে ওর, কারো জীবনে বোঝা হতে চায় না। দিগন্ত আর জোর করে না। রায়হানের করা কাজে ওর উপর ক্ষুব্ধ হয় সেও। তাই মাইশা যা চায় তাই মেনে নেয়। বেলকনি ছেড়ে রুমে এসে ফ্রেশ হলো দিগন্ত। রায়হান এখনো গরুর মতো ঘুমাচ্ছে। কোনো হুঁশজ্ঞান নেই ওর।
সারা রাত দুজনে নিজেদের সুখ দুঃখের আলাপে কাটিয়েছে। শেষ প্রহরের দিকে এসে ঘুমিয়েছে। রায়হান আর বাড়ি ফেরেনি। দিগন্তের রুমে এসে ঘুমিয়ে পড়েছে। সরু চোখে বেডের কর্নিশ ঘেঁষে চিৎপাটান হয়ে ঘুমিয়ে থাকার রায়হানকে দেখল দিগন্ত। অতঃপর পা উঠিয়ে রায়হানের পশ্চাৎদেশ বরাবর দিল জোরে এক লাথি। লাথি খেয়ে ঘুমন্ত রায়হান দুম করে শব্দ তুলে ফ্লোরে আছাড় খেল। কোমরে হাত রেখে ক্যার ক্যারে স্বরে চেঁচিয়ে উঠল তৎক্ষণাৎ, শালা, এটাকে প্লে গ্রাউন্ড পেয়েছিস? লাথা লাথি কি অভ্যাস? মুখ নেই তোর? ডাকতে পারিস না? দিগন্ত রুমের বাহিরে পা বাড়াতে বাড়াতে বলল, বেলা হয়েছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, কাজ আছে অনেক। রায়হান দিগন্তের কথা কানে তুলল না। কোমর ডলতে ডলতে ফ্লোরেই আরেক চোপট ঘুমের জন্য চোখ বুঝল। দিগন্ত নিচে আসতেই সামনে পরল দিশা আর মাইশা। দুজনে তৈরি হয়ে বেরিয়েছে। আজ ওদের অ্যাডমিশন টেস্ট রয়েছে। দিগন্ত হাসলা হেসে কথা বলল ওদের সাথে। দিহান ওদেরকে ভার্সিটিতে পৌঁছে দিয়ে অফিস চলে যাবে। দিহান দিগন্তের কাছে এসে ইতস্তু করে বলল, অফিসে আজ গুরুত্বপূর্ণ মিটিং আছে ভাই। পরীক্ষা শেষে তুমি যদি ওদের নিয়ে আসতে তাহলে ভালো হতো। পেছনে থেকে বাণী আর মিতালি ঘন ঘন মাথা নাড়িয়ে দিহানকে মানা করছে, কিন্তু শুনল না সে। দিগন্তকে আবারও বলল, বড় আব্বু, আব্বু ওরাও থাকবে মিটিংয়ে। প্লিজ ভাই, তোমাকে ভেতরে যেতে হবে না, শুধু গেট থেকে ওদের পিক করে নিও। দিগন্ত কিছুক্ষণ নীরব রইল। অতঃপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর গলায় বলল, ঠিক আছে, ওদের নিয়ে যা সাবধানে, দেরি হচ্ছে। দিশা ছলছল নেত্রে দিগন্তের মুখের দিকে তাকিয়ে আছে। দিশার দিকে চোখ পড়তেই নিজের মনের ভেতরে চলা ঝড়কে খানিকের জন্য থামালো দিগন্ত। বোনের গাল টেনে শান্ত গলায় বলল, ঠিক আছি আমি, ভালোভাবে পরীক্ষা দিবি দুজনে। বোরখার আড়ালে মুচকি হাসল মাইশা। সবার থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়ল ওরা। এদিকে রায়হান গুনগুনিয়ে গান গাইতে গাইতে দিগন্তের রুম থেকে বের হলো। সিঁড়ির কাছাকাছি এসেই মুখোমুখি হলো জুনায়েদ তালুকদারের। হাসি মুখটা নিমিষেই আধারে ভরে উঠল ওর। জুনায়েদের সাথে ভদ্রতার খাতিরেও টু শব্দটি করল না। পাশ কেটে চলে যেতে নিলে জুনায়েদের কথায় পা থামালো। দিগন্তের সাথে কথা বলেও পারা যায় না। তুমি তো একটু মনার সাথে। রায়হান আর বলতে দিল না তাকে। গম্ভীর গলায় বলল, এ নামের কাউকে চিনি না আমি, বলে চলে গেল। রায়হানের এহেন বেয়াদবিতে চোখ মুখের রাগের আভাস ফুটে উঠল জুনায়েদের। উপর থেকেই রক্তচক্ষু নিয়ে একবার রায়হানকে দেখল, আরেকবার দিগন্তকে। ফাঁকা রান্নাঘরে দাঁড়িয়ে কোমরে ওড়না পেঁচিয়ে এক রমণী কাজে ব্যস্ত। কিছুক্ষণ আগে সবাই নাস্তা করেছে। নাস্তা শেষ করে বেলা একা একা এসেছে রান্নাঘরে। ফ্রিজ থেকে দুধ বের করে একে একে বাকি সব সরঞ্জামাদি নিয়ে চা বানানোর কাজে লেগে পড়ল। সবার জন্য চা বানাবে তাই পুরো দুধটুকু দিয়ে দিল। চা পাতা দিয়ে এক ধ্যানে প্যানের দিকে তাকিয়ে আছে সেই কখন থেকে। কিন্তু দেখে মনে হলো এখনো গরম হয়নি। অধৈর্য হলো চঞ্চল বেলা। চা থেকে ধ্যান সরিয়ে হাত পা ছাড়িয়ে দিয়ে ছটপটে গলায় গান গাইতে গাইতে তিরিবির নাচ শুরু করলো। একটা গোল পাক দিয়ে ঘুরতেই হুট করে থেমে গেল। গোল গোল চোখ জোড়া সামনের দৃশ্য লক্ষ্য করতেই বড় হয়ে গেল মুহূর্তে। চায়ের প্যান থেকে চা উতলে পড়ে গ্যাস স্টোভের নিচে পর্যন্ত চলে গিয়েছে। আগুনের ফুলকিগুলো কেমন শব্দ তুলে জ্বলছে নিচ্ছে। ভয়ে গ্যাস চুলার কাছ থেকে ঝটপট কদমে পেছনের দিকে সরে গেল বেলা। জোর গলায় চেঁচিয়ে উঠল, আব্বু! রহমান চেয়ারে বসে পেপার পড়ছিল। রান্নাঘর থেকে বেলার এরকম ভয়ানক আওয়াজ শুনে পেপার ফেলে রেখে তড়িঘড়ি করে সেদিকে ছুটল সে। রান্নাঘরে ভেতরে ঢুকে চুলার অবস্থা দেখে আগে স্টোভ বন্ধ করল। তারপর বেলার কাছে এসে অস্থির গলায় প্রশ্ন ছুড়ল, কি হয়েছে আম্মা? হাতে আঁচ লেগেছে। বেলা তড়িৎ গতিতে দুপাশে মাথা নাড়িয়ে না বলল। ততক্ষণে আমেনা আর রিনাও এসে দাঁড়িয়েছে রান্নাঘরের সামনে। দুজনে শাশুড়ির রুমে ছিল। বেলার আওয়াজ পেয়ে দ্রুত পায়ে এসেছে। রহমান বেলাকে পুনরায় বলল, তুমি এখানে কেন এসেছ? বেলা সোজা জবাব দিল, বড় হয়েছি তো এখন, ভাবলাম সবার জন্য চা বানাই, তাই চা বানাতে এসেছিলাম। আমেনা বেলার কাছে এসে রান্নাঘরের অবস্থা দেখে বেলার দিকে চোখ পাকিয়ে তাকালো। ধমকের সুরে বলল, কি করেছিস এটা? পুরো চুলায় চা পড়ে কি হয়েছে? তোকে আমি বলেছি রান্নাঘরে আসতে, এসে আবার গ্যাসের চুলোয় হাত দিয়েছিস। বেলা মায়ের দিকে তাকিয়ে লাজুক গলায় বলল, তাতে কি হয়েছে? আমাকে কাজ শিখতে হবে না? দেখো কত বড় হয়েছি, কদিন পর তো বড় আপার মতো আমারও বিয়ে দিবে, তাই আগে ভাগে কাজ শেখা শুরু করেছি। ছোট মেয়ের কথা শুনে রহমানের বুকের ভেতর ধক করে উঠল। হুট করে দিগন্তের কথা মনে পড়ে গেল। তৎক্ষণাৎ বেলার উদ্দেশ্যে গুরুগম্ভীর গলায় বলল, তোমাকে এসব করতে হবে না। আজ গিয়ে যা যা বই লাগে সব কিনে আনবে। পড়াশোনা শুরু করো আগে থেকে, তুমি এখনো ছোট, এগুলো ভাবনা মাথায় আনবে না, বলে রান্নাঘর ছেড়ে চলে গেল।
রহমান যেতেই আমেনা কটমট চোখে বেলার দিকে চেয়ে বলল, উতলে পরল কিভাবে? চা চাপিয়ে দিয়ে কি করছিলি? বেলা মায়ের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে হাত নাড়িয়ে নাড়িয়ে বলল, দুধ উতলে পড়ে জানি, কিন্তু তাই বলে যে দুধ চাও উতলে পড়বে তা তো জানতাম না আম্মু। কতক্ষণ তাকিয়ে ছিলাম, গরম হয়নি। যেই না একটু মন খুলে গান গাওয়া শুরু করলাম অমনি উতলে পড়ে গেল। বেলার কথা শুনে খিলখিলিয়ে হেসে উঠল রিনা। হাসতে হাসতে বলল, হয়েছে, তোকে আর শ্বশুরবাড়ি যেতে হবে না বেলা। এগুলা কাজ দেখলে যে ছেলে আসবে সব দৌড় লাগাবে উল্টো দিকে। বেলা রিনার শাড়ির আঁচল চেপে ধরে উৎসুক গলায় বলল, ছোট আম্মু আজ থেকে আমাকে রান্না শেখাবে? হ্যাঁ। রিনা মুচকি হেসে বলল, ঠিক আছে। চা খাবি না? আমি বানিয়ে আনছি। তোর দাদির ঘরে যা, বৃষ্টি একা আছে ওখানে। আমেনা মেয়ে জায়ের কথা শুনছে আর ব্যস্ত হাতে চুলা পরিষ্কার করছে। কোথায় যাবি? ভার্সিটি। দিগন্তের কথা শুনে রায়হানের চোখ মুখে অবাকতার রেশ ছড়িয়ে পড়ল। পরক্ষণেই বিরক্তিমাখা গলায় বলল, আর ইউ সিরিয়াস? ভার্সিটি যাবি? ওই জায়গাটাতে আবার যাবি? হয় দিশা আর মাইশার অ্যাডমিশন টেস্ট, ওদের নিতে যাব। অন্য কাউকে পাঠা। ক্ষিপ্ত মেজাজে দিগন্ত বলল, চুপচাপ উঠে বসো। মাথা খারাপ করিস না। রায়হান জিপে বসল। তাচ্ছিল্য হেসে দিগন্তকে বলল, পরে আবার নিজের উপর জুলুম করিস না। দিগন্ত সে কথা শুনেও না শোনার ভান করে চুপ রইল। উত্তপ্ত দুপুরের মাঝে জিপ চালিয়ে চলে হেলো গন্তব্যে। রাস্তা শেষ করে ভার্সিটি থেকে একটু দূরে জিপ থামালো দিগন্ত। গাড়ি থামতেই চোখের সানগ্লাস নামিয়ে রায়হান বলল, এসেছি যখন পি জে স্যারের সাথে একবার দেখা করে যাই। দিগন্ত গম্ভীর গলায় বলল, আমাদের দেখা পেলেই স্যার কি বলবে তোর জানা নেই? স্মিত হাসল রায়হান। জিপ থেকে নেমে দাঁড়িয়ে বলল, আমরা কি সেই আগের স্টুডেন্ট আছি নাকি? এখন হয়েছে গুন্ডা। সবাই এই গুন্ডাদেরই চেনে। এরকম ছেলেদের আর পড়ানোর কথা বলবে বলে মনে হয় না। দিগন্ত কথা বলল না। জিপ থেকে নেমে সব ভঙ্গিতে সামনের দিকে হাঁটা ধরল। দিগন্তকে ভার্সিটির দিকে যেতে দেখে ঠায় দাঁড়িয়ে রইল রায়হান। দিগন্ত চলন থামিয়ে রায়হানকে বলল, দাঁড়িয়ে কেন? আয়ে। রায়হান ভারমুখে বলল, থাক, যাস না। পুরনো ক্ষত তাজা হবে। পুরনো ক্ষত তো ভুলিনি কখনো। নতুন করে তাজা হওয়ার কিছু নেই। কাম। দীর্ঘ 5 বছর পর আবারও ভার্সিটির গেটে পা পড়ল দিগন্তের। গেটের সামনে আসতেই পাশ থেকে কেউ একজন ডেকে উঠল ওকে। দিগন্ত বাজান। বহু পরিচিত ডাক শুনে পাশ ফিরে চাইল দিগন্ত। ঠোঁট জোড়া হালকা প্রসারিত করে চোখে থেকে সানগ্লাস টেনে খুলল। কয়েক কদম এগিয়ে গিয়ে বলল, কেমন আছো রায়ু কাকা? সামনে দাঁড়ানো ষাটোর্ধ্ব বৃদ্ধির দৃষ্টি টলমলে। কিছু আবেগী গলায় বলল, ভালা আছি। তোমারে দেইখা আরো ভালা হইয়া গেছে। সেই যে গেলা আর তোয়ে মুখ হউনি। এতদিন পর এই গেট দিয়া তোমারে টুকতে দেইখা কি যে ভালা লাগতাছে বাছান। পরক্ষণে রায়হানকে নজরে আসতে পান খাওয়া লাল ঠোঁটজোড়া বিশাল প্রসারিত হলো। উৎফুল্ল কণ্ঠে বলল, রায়হান বাজান ও আইছো। আজ সুরজ কোন দিকে উঠছিল? দুইজনে একসাথে আইলা। কি যে খুশি লাগতাছে। রায়হান হালকা হেসে বলল, রায়ু কাকার দেখি এখনো আমাদের মনে রেখেছে। বয়স তো অনেক হলো কাকা। তুমি এখনো এই কাঠফাটা রোদে দাঁড়িয়ে ডিউটি করছোই। আগে তো একা থাকতাম। এখন আরো 2 জন রাখছে। আগের মতো বেশি খাটার লাগে না। আইজ পরীক্ষা দেইখা আমাতে এইখানে রায়খা বাকি 2 জন সামনে আছে। দিগন্ত কিছু বলার জন্য মুখ খুলছিল, কিন্তু তার আগেই রায়ু কাকা জিজ্ঞেস করল, তোমরা আইলা? মোনারে আনলা না? হের কি বিয়া হইয়া গেছে গা? আহা, মায়াডা যেমন সুন্দর হের গানের গলাও তেমন সুন্দর আছিল। মেলা দিন থাইকা হের গান শুনি নাই। দিগন্তের চোয়াল শক্ত হলো। রায়হান তড়িঘড়ি করে বলল, পরীক্ষা শেষ হলো বলে পি জে স্যারের সাথে দেখা করব। পরে আবার কথা হবে রায়ু কাকা। ভালো থেকো। দিগন্ত আর টু শব্দও করল না। সামনের দিকে হাঁটা লাগালো। ওর সাথে রায়হানও এলো। দিগন্ত অনুভূতিহীনের ন্যায় হাঁটছে। চোখ শুধু রাস্তার দিকে। আশেপাশে কোথাও তাকাচ্ছে না। তাকালেই হয়তো পুরনো কোনো স্মৃতি মাথা চারা দিয়ে উঠবে। সোজা এসে থামল একটা রুমের সামনে। উপরে গোটা গোটা অক্ষরে লেখা প্রফেসর ড জহিরুল দেওয়ান। মেলে রাখা দরজায় আঙুলের টোকা দিয়ে দুবার নক করল দিগন্ত। শব্দ শুনে চশমা পরিহিত চোখচোরা তুলে জহিরুল তাকালো গেটের দিকে। রায়হান আর দিগন্তকে দেখে চাওড়া হাসল। অতপর আমোদিত গলায় বলল, ওয়েলকাম এগেইন বয়েস। মনিটরে এতক্ষণ তোমাদের আগমন দেখছিলাম। কাম কাম। দিগন্ত কেমন যেন থমথমে মুখে মাথা নাড়িয়ে ভেতরে ঢুকল। রায়হানও ওর সাথে ঢুকল। ঘরে ঢুকে চারপাশটা একবার চোখ বুলালো রায়হান। ঠিক আগের মতোই সাজানো। বইয়ের র্যাক বা পাশে ছোট খাট টেবিলে কিছু গবেষণাপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা। দেয়ালে ঝুলছে ধূসর ফ্রেমে আটা পুরনো একটা সার্টিফিকেট আর তার নিচে পোজর ফটো। ছাত্রদের সঙ্গে প্রফেসরের একগুচ্ছ হাসিমুখের মুহূর্ত।
রায়হান জহিরুলের সামনে চেয়ার টেনে বসতে বসতে বলল, সব দেখছি আগের মতোই, কোনো চেঞ্জ নেই। সবার টেস্ট তো তোমাদের মতো পরিবর্তনশীল নয়। সূক্ষ্ম খোঁচাটা দিগন্ত রায়হান দুজনেই বেশ ভালোভাবে ধরতে পারল। দিগন্ত ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, টেস্ট পরিবর্তন করিনি, নিজেকেই পরিবর্তন করেছি। এটা আবার গর্ব করে বলছো? ভার্সিটি টপার হয়ে কি করলে তোমরা? তোমাদের সে পরিচয় কেউ জানেই না, অথচ গুন্ডা দেখিয়ে দিতে বললে বিনা সময় বয়ে তোমাদের দেখিয়ে দেয়। রায়হান বুকে দুহাত চেপে আইসি ভঙ্গিতে হেলান দিয়ে বসে বলল, তোমাদের বলতে আপনার বংশের মাস্তানকেও বোঝাচ্ছেন নাকি স্যার? জহিরুল হালকা হেসে বলল, ওকে তো তাও মাঝে মধ্যে পাওয়া যায়, কিন্তু তোমরা দুটো একেবারেই মুখ ফিরিয়ে নিলে। এক মেয়ের জন্য কতগুলো জীবন নষ্ট। দিগন্ত জহিরুলের দিকে তাকিয়ে ম্লান হেসে বলল, ঠিক এ কারণেই মুখ ফিরিয়ে নিয়েছি স্যার। সেই যে এখানে পা রাখলাম সবাই বারবার কথার মাঝে ওই মহিলাকেই টেনে আনছেন। আমি বিরক্ত এসবে। অনেকদিন পর এসেছি, আপনার সাথে দেখা করব বলে ভেতরে পা মারিয়েছি। পুরনো কথা টেনে আর আঘাত করবেন না স্যার। কুল মাই বয়, আমি মজা করেছি। রায়হান মনিটরের দিকে তাকিয়ে ভ্রুকুচকে কিছু একটা দেখছে। হুট করে বলে উঠল, ফাহাদ দেওয়ান। জহিরুল রায়হানের দৃষ্টি অনুসরণ করে মনিটরের দিকে তাকিয়ে বলল, হুম। 1 মাস হলো ভার্সিটির মিউজিক কোঅর্ডিনেট হিসেবে জয়েন করেছে। হঠাৎ মাস্তানি ছেড়ে ওর এত ভালো হয়ে যাওয়া দেখে সন্দেহ হয়। আগের মতো টুকটাক গানও গাইছে দেখছি। কথাটা দিগন্তের কানে পৌঁছতেই চোখ মুখ বিকৃত করে ফেলল দিগন্ত। ব্যঙ্গ করে হিসহিসিয়ে বলল, লাউড়ার গায়ক, শালা, হারামজাদা, মেয়েবাজ, ছ্যাঁকাখোর। দিগন্তের মুখনিসৃত কথা শুনে ঘর কাঁপিয়ে সশব্দে হেসে উঠল রায়হান আর জহিরুল। পরীক্ষা শেষ হয়েছে কিছুক্ষণ আগে। মাইশাকে নিয়ে দিশা ওয়াশরুমে এসেছে। বেসিনে হাত ধুতে ধুতে চোখ আটকালো শেষ কিনারায় দুজন ছেলেমেয়ের দিকে। চট করে চোখজোড়া শুরু হয়ে এলো দিশার। হাত ধোয়া ছেড়ে নিঃশব্দে ওই জায়গায় নিয়ে হাজির হলো। একটু দূরত্ব রেখে খারিজ বাকিয়ে দৃষ্টি স্থাপন করলো ছেলেমেয়ের দুটোর হাতের দিকে। একজন আরেকজনের হাত আঁকড়ে ধরে দেওয়ালের সাথে দাঁড়িয়ে আছে। শেষ কিনারায় দেখে এদিকে মানুষজন নেই। কিছুক্ষণ ওদের ভাবভঙ্গি অবলোকন করে জোর গলায় দিশা বলল, তোমরা পরীক্ষা দিতে এসে চিপায়ে কি করছো? আর এই যে ভাইয়া তুমি ঠোঁটে এরকম গোল করেছে কেন? ছেলেটা মেয়েটার দিকে এগোতে নিয়েছিল, কেবল দিশার কথা শুনে তড়িঘড়ি করে মেয়েটাকে ছেড়ে দিয়ে দূরে সরে গেল। মেয়েটা কিছুটা রাগী স্বরে বলল, আমরা কি করি? তোমার কি? দিশা ভোলাভালা মুখ বানিয়ে বলল, আমার কিছুই না। তারপর আবার দুষ্টু হেসে ছেলেটার দিকে ইশারা করে বলল, ওই যে ছেলেটা তোমার সাথে এতক্ষণ ছিল, মালটা হেবি সুন্দর। আমার ভালো লাগছে। তোমার সাহস কি করে হলো? ও আমার বয়ফ্রেন্ড। দিশা মেয়েটাকে একটা গা জ্বালানি হাসি দিয়ে ছেলেটার কাছে গেল। তারপর ছেলেটাকে বলল, উফ হ্যান্ডসাম। ছেলেটা দিশার কথায় দাঁত মেলে হাসল। হাত উঠিয়ে ভাব নিয়ে শার্টের 2 কলার নাড়তে শুরু করলো। দিশা হুট করে বলল, হাবলাচোদা, তোকে বলিনি, পেছনেরটাকে বলেছি। যা ফুট। সামনের ছেলেটার মুখের হাসি গায়েব হয়ে গেল। ঘাড় ঘুরিয়ে পিছনে দেখল, ওয়াশরুম থেকে একটা ছেলে প্যান্টের জিপ তুলতে তুলতে বের হচ্ছে। দিশা আর দাঁড়ালো না, ফুর করে এক দৌড় লাগালো। সাথে মাইশাকে বলল বাহিরে যেতে। মাইশা এতক্ষণ ওর পেছনে দাঁড়িয়ে ফ্যাবলার মতো দিশার কাহিনী দেখছিল। এই মেয়েটা যেখানেই যাক, কোথায় কোন ছেলে পাচ্ছে হুট করে গিয়ে ফ্ল্যাট মেরে পালাবে। দুপাশে না ভঙ্গিতে মাথা নেড়ে মাইশা নিজেও ছুট লাগালো। ছেলে জাতির সাথে ও কখনোই পাঙ্গা নেয়নি। দিশার অনেক সাহস। হুটহাট একটা সুন্দর ছেলেকে নজরে পেলে কিসব আবলতাবল বকে পালিয়ে যায়। এই এখন কি ভুলভাল বলে চলে গেল। ছেলেগুলো যদি কিছু করত তখন। এগুলোর কোনো ভয় নেই মেয়েটার। মাইশা দ্রুত পায়ে ওই জায়গা ছেড়ে দিশার কাছে এলো। এসে হাঁপাতে হাঁপাতে বলল, এসব ছাড়বেন না তুমি? ভয় লাগে না? যদি কিছু হতো? দিশা বিস্তর হাসি দিয়ে বলল, কিসের ভয়? আমার সাথে পারবে ওরা। আমি ক্যারাটে পারি। লাগতে এলে জায়গা মতো বসিয়ে দেব। ওরা কোথায় লাগে? তুমি তো যেচে পড়ে ছেলেদের টিচ করে বেরাও। সরো। আমি নিষ্পাপ মেয়ে, টিচ ফিচ করতে পারি না। শুধু সুন্দর ছেলে দেখলে ক্রাশ খাই আর খাতির জমিয়ে আসি। মাইশা ফিক করে হেসে দিল। হাসতে হাসতে বলল, আমি শুধু তোমার কপাল পুরা জামাইয়ের কথা ভেবে কষ্ট পাই। বেচারার বউ উঠতে বসতে ক্রাশ খায়। দিশা মুখ বাঁকিয়ে কিছু বলতে নিয়েও থেমে গেল। কানে একটা সুন্দর গানের সুর ভেসে আসছে। ওরা দুজন অডিটোরিয়ামের পাশে দাঁড়িয়ে। দিশা আরেকটু এগিয়ে জানালা দিয়ে অডিটোরিয়ামের ভেতরে উকি দিল। অতঃপর চোখগুলো বিশাল আকৃতির করে চুপচাপ তাকিয়ে রইল। মাইশাও ওর পাশে এসে ভেতরের দিকে দৃষ্টি রাখল। একটা ছেলে চোখ বন্ধ করে গিটারের সুর তুলছে। আশেপাশে বেশ কয়েকজন স্টুডেন্ট ছেলেটার গান শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায়।
আমার ফাগুনেরা দিন গুনে গুনে আর উধাও হয়ে যায়। যত পথের বাধা সবই তো কালো সাদা। কবে ঠিকানা পেয়ে হবে রঙিন? চেনা নামেরই ডাকে আমি কি পাবো তাকে? কবে রে আসবে সে রোদেলা দিন? তোরই তো কাছে চাই পুরনো কথাটাই শুনতে আবার করেও। এমনও যদি হয় মনেরা নদী হয়, ভাসাবো অনেক দূরে। ফেরাবো তোকে আর চেনাবো তোকেই পৃথিবী নতুন করে। মেলাবো তোকে আজ আমার রঙেতেই, বসাবো নতুন সুরে। যত পথের বাধা সবই তো কালো সাদা। কবে ঠিকানা পেয়ে হবে রঙিন? চেনা নামেরই ডাকে আমি কি পাবো তাকে? কবে রে আসবে সে রোদেলা দিন? আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায়। আমার ফাগুনেরা দিন গুনে গুনে আর উধাও হয়ে যায়। মাইশা দিশা দুজনেই মন্ত্রমুগ্ধের ন্যায় গান শুনছিল। গান শেষ হতেই ধ্যান ভাঙল দিশার। অবাক গলায় বলল, আরে বাস, এই লাল্লু তো ভালোই গান গায়, কিন্তু এত ছ্যাঁকাখড়ি গান কেন? এত সুন্দর পোলারে কেউ রিজেক্ট করছেন নাকি? মাইশা পাশ থেকে বলল, গানটা সুন্দর। দিশা লাজুক হেসে বলল, ছোকরাটাও সুন্দর। এর সাথে আমার একবার রাস্তায় দেখা হচ্ছিল, সময়ের অভাবে কথা বলতে পারিনি। আজকে পাইছি রে। দিশার মতিগতি ভালো থাকলো না, তাই মাইশা ওর হাত টেনে ধরে হাঁটতে হাঁটতে বলল, ভাইয়া নিতে আসবে বলেছিল, ভুলে গেলে? দেখো সবাই বেরিয়ে গিয়েছে, আমরাই খুঁজছি শুধু। দিশা মুখ লকিয়ে বলল, 2 মিনিট দাঁড়াও না, আমি শুধু যাব আর ওই চল্লেট বয় হটপট ছেলেটার সাথে খাতির জমিয়ে আসবো। এত সুন্দর পোলার সাথে কথা না বলে শান্তি পাবো না। মাইশা নরম স্বরে বলল, ওই রুমে অনেক মানুষজন আছে, তুমি গিয়ে খাতির জমাতে চাইলেই পারবে। তোমার খাতির জমানোর যে কি তা কি আমি জানি না। ভারী সাহস তোমার। আজ কিছু করিও না দিশা, দিগন্ত ভাইয়া জানলে বকবে আমাদের। দিশা শুনল মাইশার কথা। যেতে যেতে আবারও পিছু ঘুরে সুদর্শন ছেলেটাকে দেখার চেষ্টা করলো, কিন্তু দেখা পেল না। ফাহাদ গিটার রেখে ওর দিকে উৎসুক চোখে তাকিয়ে থাকা ছেলেমেয়েগুলোর উদ্দেশ্যে গম্ভীর গলায় বলল, এ ধরনের আবদার আর কেউ করবে না। সামনের উইকে তোমাদের কম্পিটিশন, ভালোভাবে চর্চা করো। এই উইকে আমি আর আসবো না ভার্সিটি। বলে আর এক মুহূর্ত থাকলো না। অডিটোরিয়াম ছাড়ল। ভর দুপুরের সূর্যটা খাড়া হয়ে আলো ছড়াচ্ছে, সেই সাথে ছড়াচ্ছে তীব্র রোদ আর গরম। ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে 2 ব্যক্তি। দুজনেই একে অন্যর দিকে আগুন চোখের চাহনি দিয়ে ধ্বংস করছে, অথচ দুজনের চোখেই সানগ্লাস। কি করছিস এখানে? দিগন্ত গমগমে গলায় বলল, তোকে বলতে হবে। ফাহাদ বাঘের ন্যায় দুহাত দিয়ে থাবা মেরে দিগন্তের শার্টের কলার চেপে ধরল। রাগী গলায় ফুঁসতে ফুঁসতে বলল, এতদিন তো আসিসনি, আমাকে আসতে দেখে আবারও চলে হেলি নিজের রাজত্ব গড়তে। স্কাউন্ড্রেল। দিগন্তের দমিয়ে রাখার রাগ তরত্রিয়ে বেড়ে গেল। হাত মুষ্টিবদ্ধ করে ভারী একটা পাঞ্চ মারল ফাহাদের পেট বরাবর। পেটে হাত রেখে কিছুটা দূরে সরে গেল ফাহাদ। পরক্ষণেই পা উঁচিয়ে দিগন্তের বুকে এক প্রকাণ্ড লাথি বসাল। ফাহাদের লাথিটা সোজা গিয়ে লাগলো দিগন্তের বুকের মাঝ বরাবর। দিগন্ত ছিটকে গিয়ে ধুলোবালিময় জায়গায় পড়ল। সাদা শার্টটা ময়লায় মাখামাখি হলো। উঠে বসে শার্টটা হাত দিয়ে ছাড়তে ছাড়তে তাচ্ছিল্য করে বলল, মিনিমাম লজ্জাটুকুও নেই তোর? নিজেকে ক্লাউন প্রমাণ করার জন্য সব সময় চলে আসিস, হারামজাদা। ফাহাদ সোজা হয়ে পকেট দুহাত রেখে দাঁড়ালো। ওষ্ঠ কিঞ্চিত বাঁকিয়ে বলল, লজ্জার কথা বলছিস? শালা, তোর বংশের লজ্জা তো আবার বাধাই করা। কতবার থু ফেলি। চট করে বসা থেকে দাঁড়িয়ে ফাহাদের দিকে তড়িৎ গতিতে এগিয়ে গেল দিগন্ত। বুকের মাঝে ধাক্কা দিয়ে এক হাত দিয়ে ওর হাত চেপে ধরল, আরেক হাতে ফাহাদের মুখে সরাসরি ঘুষি বসিয়ে দিল। ঠোঁট কেটে গেল ফাহাদের, রক্ত বেরিয়ে এলো। ফাহাদের ক্ষোভ বাড়ল এতে। মাথা দিয়ে দিগন্তের নাকে সজোরে আঘাত করল। দিগন্ত শব্দ করল না, দাঁতে দাঁত পিষে ব্যথাটা গলধকরণ করে নিল। নাকে বুড়ো আঙুল দিয়ে গড়গড়িয়ে বের হওয়া লাল রক্ত মুছে চোখের সামনে ধরল। তখনই নিজের রুম থেকে দৌড়ে বের হলো জহিরুল। ফাহাদ আর দিগন্তের কাছাকাছি এসে রাশভারী গলায় হুঙ্কার ছুড়ল, স্টপ ইট! আর কতদিন একে অন্যকে আঘাত করে বেড়াবে? নিজেদের দাপট দেখাতে গিয়ে অন্যের ক্ষতি করতেও ভাবো না তোমরা? আসতে না আসতেই আবার হাতাহাতি, রক্তারক্তি শুরু করে দিয়েছে। ডোন্ট ফরগেট, এটা ভার্সিটি, তোমাদের সুকল টংঘর নয়। ফাহাদ কটমট চোখে দিগন্তের দিকে চেয়েছিল। জহিরুলের কথা শুনে চলে যেতে যেতে দিগন্তের পাশে একটু থেমে বিড়বিড়িয়ে বলল, তোর অহংকার আজ মিশিয়ে দিব। জাস্ট ওয়েট, বাস্টার্ড। দিগন্ত ওর দিকে না তাকিয়েই গমগমের স্বরে বলল, আম ওয়েটিং, ব্লাডি বিচ। দেখি কত দৌড় তোর। রায়হান ভ্রু কুচকে দেখছে দিগন্তকে। নাক দিয়ে রক্ত ঝরে শুকিয়ে গিয়েছে ওর। কিছুক্ষণ পর তোতারা গলায় জিজ্ঞেস করল, মাত্রই তো এলাম, এটুকুতেই তোদের দেখাও হলো, আবার মারামারিও শেষ? মাইশা আর দিশাকে নিয়ে জিপে উঠেছিল ওরা।
জিপ ছাড়ার আগ মুহূর্তে দিগন্ত খেয়াল করে ওর ফোন জহিরুলের টেবিলেই ফেলে এসেছে। সেটা নিতে গিয়েছিল। ফেরার পথে ফাহাদ আর ও গেটের সামনে একসাথেই আসে। মাইশা, দিশা দিগন্তের অবস্থা দেখে অস্থির গলায় প্রশ্ন জুড়ে দিল। দিগন্ত ওদের একটা প্রশ্নেরও উত্তর দিল না। জিপের পেছনের দিকে বসতে বসতে রায়হানকে বলল, গাড়ি ড্রাইভ কর। রায়হান একটা দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভিং সিটে বসল। দিগন্ত মাইশার দিকে তাকিয়ে বলল, মাইশা, তুই পেছনে বসো, দিশা সামনে বসবে। দিগন্তের কথা শুনে অনাক হলো রায়হান। ঘাড় ঘুরিয়ে সরু চোখে তাকালো দিগন্তের দিকে। যে দিগন্ত দিশাকে রায়হানের আশপাশও আসতে দেয় সে দিগন্ত দিশাকে ওর পাশে বলতে বলছে। ব্যাপারটা বেশ ভাবালো রায়হানকে। পাশে যে দিশা আছে এটা হয়তো ও ভুলে বসেছে। চোখ ঘুরিয়ে জিপ স্টার্ট দিতে দিতে একবার মিররে তাকালো। কালো বোরখায় আবৃত মাইশার চোখজোড়া ছাড়া কিছুই নজরে এলো না। মেয়েটার চেহারা দেখেনি এখনো রায়হান, কিন্তু চোখজোড়া যতবার দেখেছে ততবার ওর নজর কেড়েছে। পুরোটা রাস্তা ড্রাইভ করলো অথচ দৃষ্টি বার কয়েক চোখজোড়াতেই যাচ্ছে। নিজের নজরের উপর অবাক হলো রায়হান। কয়েকটা বিশ্রী গালি ছুড়ল নিজের উদ্দেশ্যে। রাস্তার পাশ ঘেঁষে দুই বাদর একে অন্যের হাত ধরে লাফিয়ে লাফিয়ে হাঁটছে। মুখ জুড়ে হাসির শেষ নেই। দুজনের হাতে একটা করে আইসক্রিম। কথা বলছে, খাচ্ছে আর হাঁটছে। অনেকদিন পর বের হয়েছে বেলা আর রাইমা। একাই বের হয়েছে দুজনে। মূলত রহমানের কথায় নতুন বই কিনতে বেরিয়েছে বেলা, কিন্তু বই না কিনে ঘুরে বেড়াচ্ছে দুজন। বৃষ্টিকে সাথে যেতে বলেছিল রহমান, বেলা তা শুনেনি। বড় হয়েছে বলে জেদ ধরে একা একা বাড়ি থেকে বের হয়েছে। রাইমাকে সাথে নিয়ে দুজনে এখন ঘুরছে আর খেয়ে বেড়াচ্ছে। এক পর্যায়ে হাঁটার গতিরোধ হলো বেলার। হাত ফসকে আখ খাওয়া আইসক্রিমটা পড়ে গেল মাটিতে। ধুলোয় মাখিয়ে গেল সেটা। চোখের সামনে দিয়ে লাল কালো মিশেলের জিপ গাড়িটা পাশ কাটিয়ে চলে গেল। যতদূর দেখা গেল দেখল বেলা। চোখ টলমলে হয়ে এসেছে ওর। মুখ আধারে ছেয়ে গিয়েছে। দিগন্তের পাশে কালো বোরখায় আবৃত মেয়েটা চিনতে দেরি হয়নি ওর। নিজের বোন থাকতে অন্য মেয়েকে পাশে বসিয়েছে কেন লোকটা? সামনে রায়হানের সাথে দিশাকে না বসিয়ে মাইশাকে বসালেই হয়ে যেত। বেলার হাসি খুশি মন নিমিষেই ভারী হয়ে গেল। পাশ থেকে রাইমা ওর হাত ছাকিয়ে বলল, থামলি কেন? চল। বলতে বলতে বেলার মুখের দিকে তাকাতেই চেঁচিয়ে উঠল, কিরে, কি হলো? কাঁদছিস কেন? ঝাল লেগেছে। বেলা নাক টেনে বলল, আইসক্রিমে ঝাল থাকে। রাইমা দুপাশের না ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলল, তাহলে কি? হাসতে হাসতে চোখে পানি এসেছে। বেলা আবারও মাথা নাড়িয়ে না বলল। কোমরে হাত রেখে দৃষ্টি চিকন হলো রাইমার। বেলাকে পুনরায় বলল, হয়েছেটা কি? বেলা ছলছল নেত্রদয় নিয়ে রাইমাকে বলল, কান্না আসছে। কেন? দিগন্ত ভাইকে দেখে। দিগন্তের নাম শুনে এক হাত উঠিয়ে মুখ ঢাকল রাইমা। অবাক গলায় বলল, আবার মার খেয়ে কাঁদছিস নাকি? এবার কেন মারলো? এখন মারে নিত। তাহলে? জানি না। আগে আমাকে গালি দিলেও কত কেয়ার করতো, আর এখন আমার জায়গায় মাইশা আপুর কেয়ার করছে। আমার রাগ লাগছে খুব। কান্না আসছে কেন জানি। মুখ বাঁকালো রাইমা। বোকা গলায় বলল, এহ, তাতে তোর কি? দিগন্ত ভাই যাকে ইচ্ছা তাকে কেয়ার করবে। তুই কাঁদবি কেন? বেলা চোখ মুখ কুচকে নিল। নাকের পাটা ফুলিয়ে তেজি গলায় বলল, কেন করবে? ওই মাইশা আপুর জন্য সেদিন আমাকে মেরেছিল। তারপর থেকে এখনো আর দেখা হয়নি। কথা বলেননি আমার সাথে। আমার কি যেন হয়েছে রাইমা। ভালো লাগছে না কিছু। রাইমা চরম বিস্ময় নিয়ে বলে উঠল, সর্বনাশ। এই বেলা, কাহিনী কি তোর? জেলাস? জেলাস ভাব কেন? বেলা রাগ নিয়ে বলল, জানি না। কিছু জানি না আমি। ওদেরকে দেখার পর থেকেই ভেতরে কেমন অস্থির লাগছে। রাইমা কপালে হাত রেখে বড় বড় চোখে তাকিয়ে বলল, সেকিরে, দিগন্ত ভাইয়ের হাতে চড় খেয়ে তুই কি তার প্রেমে পড়ে গেলি? হায় হায়, হে কি সর্বনাশী কাণ্ড। টলটল চোখজোড়া নিয়ে রাইমার উপর তেতিয়ে উঠল বেলা। ধুর, খুব বেশি কথা বলিস তুই। দেখছিস না আমার কান্না পাচ্ছে? তুই না আমার বেস্টু, মন ভালো করতে পারছিস না কেন? উফ, তোকেই বিরক্ত লাগছে এখন। কেউ ভালো না, থাক গেলাম। বলেই ধুপোথাপ পা ফেলে বাড়ির পথে চলে গেল বেলা। এদিকে রাইমা হতবাকের ন্যায় থ মেরে চেয়ে আছে বেলার যাওয়ার দিকে। অবশিষ্ট আইসক্রিমটুকু গলে তলে হাতে মাখিয়ে গিয়েছে। বেলার অদ্ভুত আচরণ দেখে রীতিমতো বোকা বনে গিয়েছে ও। রাতের প্রহর চলছে। পুরো রুম জুড়ে অন্ধকারের ছড়াছড়ি। শুনশান নীরবতা পালন করছে সারা রুমময়। শুধু সিলিং ফ্যানের বাতাসের সুরসুর শব্দ ভাসছে। এই অন্ধকার রুমে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে বেলা। চোখে ঘুম ধরা দিচ্ছে না। যেভাবেই শুচ্ছে শান্তি মিলছে না। অনেকক্ষণ ঘুমানোর জন্য যুদ্ধ করলো কিন্তু ঘুম বাবাজি কিছুতেই আসলো না। মাথায় চিনচিনে ব্যথা করছে। শোয়া থেকে উঠে বসলো বেলা। একটু এগিয়ে হাতড়িয়ে জানালার পাল্লা খুলে দিল।
চাঁদনি রাতের হালকা আলোক ছিটায় পরল এতক্ষণের গুমট অন্ধকার রুমটাতে। বালিশের নিচে হাতিয়ে একটা বাটন ফোন টেনে আনলো। এটা আমেনার ফোন। মায়ের কাছ থেকে সময় দেখবে বলে বাহানা দিয়ে নিয়ে এসেছে বেলা। ফোন কেটে একটা নাম্বার বের করে সেদিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। রাত প্রায় 2টো বাজে। এত রাতে নিশ্চয়ই ঘুমিয়েছে। এই ভেবে ফোনটা আবার রাখতে নিল, কিন্তু পরক্ষণেই মুখ বাঁকিয়ে কল লাগিয়ে দিল। ঘুমালে ঘুমাক, বেলার কি? ওর ফোন দিতে ইচ্ছে হয়েছে যখন তখন দিবেই। প্রথমবারেই ফোন তুলল অপর পাশের বান্দা। ফোন রিসিভ হতে দেখে আশ্চর্য হলো বেলা। কেন যেন ভয়ও পেল। তড়িঘড়ি করে লাইন কেটে দিল। কি সাংঘাতিক, লোকটা এত রাতেই জেগে আছে। বেলা ভেবেছিল ঘুমিয়ে গিয়েছে, ফোন দিলে ধরবে না, তাই সহজ সরল মনে ফোন লাগিয়ে দিয়েছে। কিন্তু এটা কি হলো? ঠোঁট উল্টে কেঁদে দিল বেলা। কান্নার কোনো আওয়াজ নেই, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। নিজের মুড সুইংয়ের উপর নিজেই বিরক্ত বেলা। এখনই হাসছে তো পরক্ষণেই কাঁদছে। বেশিরভাগ কাঁদতেই ভালো লাগছে, শান্তি লাগছে। কান্নার মাঝে খেয়াল করলো ফোনের আলো জ্বলছে, সাথে বিপ বিপ করে শব্দ হাসছে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল বেলা। দিগন্তের নাম্বার থেকে ফোন এসেছে। এখন কি করবে? ফোনটা তুলবে নাকি তুলবে না? তুললেও কি বলবে? এত শত ভাবনার মাঝে বড় একটা শ্বাস টানল, তারপর ফট করে ফোন তুলে কানে চেপে ধরল। আর টু শব্দ নেই মুখে, চুপচাপ সেভাবেই থাকলো। সেকেন্ড গড়ালো, মিনিট গড়ালো। অবশেষে মিনিট 5 যাওয়ার পর অপর পাশ থেকে গম্ভীর স্বরের ধমকি এসে বেলার কানে ধাক্কা খেল। এত রাতে না ঘুমিয়ে ফোনে কি করছিস? কাকে ফোন দিতে গিয়ে আমাকে দিয়েছিলি? কথা বলবেন না বেলা। কেন যেন মনের ভেতরে জেদ আসছে প্রচুর। জেদ নিয়েই চুপ করে রইল। জবাব দিল না দিগন্তের প্রশ্ন। দিগন্ত পুনরায় বলল, এই অসভ্য মেয়ে, কথা বলছিস না কেন? তবুও কথা নেই বেলার মুখে। দিগন্ত কিছুটা নরম হলো, হালকা আওয়াজে ডাকল, বেলা। ডাক শুনে আরো কান্না পেল বেলার। ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর বৃথা চেষ্টা করলো, কিন্তু পারল না। ফুপিয়ে কেঁদে উঠল। দিগন্ত নীরবে শুনল ওর কান্নার স্বর। বেলকনির মেঝেতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে দিগন্ত। এক হাতে সিগারেট জ্বলছে, আরেক হাতে ফোন ধরে রেখেছে। বেলার কান্নার স্বর শুনে একটা শুকনো ঢোক চাপল। অতপর আবারও নরম গলায় ডাকল, বেলা, কথা বল। কান্নারত গলায় ধীর স্বরে বেলা বলল, না। এতদিন পর বেলার আওয়াজ শুনে প্রশান্ত হলো দিগন্তের মনকুঠুরি। চোখজোড়া বন্ধ করে মাথা এলিয়ে দিয়ে দেওয়ালের সাথে রাখল। ঘুমাসনি কেন? কথা বলবো না। কাকে ফোন দিতে চাইছিলি? কথা বলবো না। কাঁদছিস কেন? বলবো না। আমাকে ফোন দিতে চাইছিলি নাকি অন্য কাউকে? কথা বলবো না মানে বলবো না। রাখছি। দিগন্তের রাখছি শুনে অস্থির হলো বেলার মন। চটপট গলায় বলল, আপনি অনেক পাল্টে গিয়েছেন। আগেই ভালো ছিলেন, মাইশা আপু আসার পর থেকে খারাপ হয়ে গিয়েছেন। চোখ বন্ধ রেখেই হালকা হাসল দিগন্ত। প্রশ্নাত্মক গলায় বলল, কিভাবে খারাপ হলাম? বেলা নাক টেনে বলল, আগে সব সময় গালি দিতেন, আবার ভালোভাবে কোথাও বলতেন, বেয়াদব বলতেন, বিরক্ত হতেন। এখন কেমন যেন হয়ে গেলেন। একবারও বেয়াদব বললেন না, বিরক্ত হয়ে ধমকালেন না। আপনি খুব খারাপ। গালি দিলে মানুষ খারাপ হয় জানতাম, এখন গালি না দিয়ে আমি খারাপ হয়ে গেলাম। তোর সব উল্টো হিসেব কেন রে? আপনি ঘুমাননি কেন? এত রাতে জেগে কি করছেন? তোকে কৈফিয়ত দিতে হবে। মুখ তো ভালো চলছে এখন, আমার সাথে উঁচু আওয়াজে কথা বলছিস। দিলে ভয় লাগে না? বেলা মুখ লকিয়ে জবাব দিল, লাগছে না তো। এখন কি করব? ভয় পাবি আমাকে? আমার সাথে উঁচু আওয়াজে কথা বলবি না, মেজাজ খারাপ হয়ে যায়। আচ্ছা। কি আচ্ছা? আপনাকে ভয় পাবো না, উঁচু আওয়াজে কথা বলবো যেন আপনার মেজাজ খারাপ হয়ে যায়। বেলার কথা শুনে দুই ভ্রুর মাঝে ফাঁচ পড়ল দিগন্তের। গম্ভীর গলায় বলল, সুর পাল্টে গেল কিভাবে? উল্টো কথা বলা শুরু করেছিস কেন? আপনি মানুষটা পাল্টাতে পারলে আমার সুর পাল্টানো আর এমন কি আহামরি ব্যাপার? বেশি কথা বলছিস না, আগের থেকে বেয়াদব হয়ে যাচ্ছিস। এক কান থেকে আরেক কানে ফোন নিয়ে জানালা দিয়ে বাহিরের পানে তাকালো বেলা। উদাস গলায় ডাকল, দিগন্ত ভাই। আপনি মাইশা আপুকে গ্রামে পাঠিয়ে দেন। না। দিগন্তের উত্তর শুনে কেঁপে উঠল বেলার গলা। জোরে জোরে কয়েকবার পলক ছাপতে দাঁত কিরমিরিয়ে বলে উঠল, না কেন? আপনাদের বাড়ির একটা কাজের মেয়েকে নিয়ে এত ভাবনা কেন হবে আপনার? ওকে সাথে নিয়ে ঘুরেন কেন? এত ভালো লাগে? আর বলা হলো না বেলার। টুটটুট শব্দ তুলে লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে দিগন্ত। সেটা দেখে চোখমুখ লাল হয়ে গেল বেলার। চুপ করে থম মেরে বসে রইল সেভাবেই। অশ্রুকনে গড়াচ্ছে সেদিকে খেয়াল নেই, পলকও ফেলছে না। কি যেন ভাবছে তো ভাবছে। শহর জেগে উঠছে ধীরে ধীরে। সকাল হয়েছে ধরণীগাত্রে। চিন্তিত মুখে পুরো ঘরময় পায়চারি করছে রহমান। বেলার মাথার কাছে বসে জলপট্টি দিচ্ছে আমেনা।
বৃষ্টি থার্মোমিটার হাতে নিয়ে আবারও চেক করলো বেলার শরীরের তাপমাত্রা। থার্মোমিটারের পারদ দেখে চিন্তিত স্বরে বলল, কমছেই না তো, 105 ডিগ্রি উঠেছে। ওর হুঁশ জ্ঞান কিছু নেই। আমেনার চোখের পাতা ভেজা। রহমানের দিকে তাকিয়ে বলল, হাসপাতালের নেওয়া দরকার। আর দেরি করা ঠিক হবে না। গায়ে হাত দেওয়া যাচ্ছে না। আমার বাচ্চা মেয়েটা কষ্ট পাচ্ছে দেখছেন না। রহমান বেলার কাছে এসে ওর গালে কপালে হাত দিয়ে দেখল। কয়েকবার ডাকলো ওকে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। 3 দিন যাবৎ হাসপাতালের বেডে পড়ে আছে বেলা। জ্বর একবার কমছে একবার বাড়ছে। চোখ মুখের অবস্থা ফ্যাকাশে। চোখের নিচে কালো দাগ পড়েছে। ফর্সা গাল দুটো হালকা লাল হয়ে আছে। আমেনা ওর মুখের সামনে খাবার ধরে রেখেছে, কিন্তু বেলা তা মুখে তুলতে নারাজ। চোখ মুখ কুঁচকে আরেকদিকে মুখ ফিরিয়ে রেখেছে। অল্প করে হলেও খানা মা। খালি পেটে তো ওষুধ খাওয়া যাবে না। খাবো না, সবকিছু তিতা লাগছে। সকাল থেকে না খেয়ে আছিস, একটু খা। না। আমেনা হাতের খাবারটুকু প্লেটে রেখে হতাশ ভঙ্গিতে বেলার দিকে তাকিয়ে আছে। আগে এত জেদ ছিল না বেলার, ইদানিং খুব জেদ হয়েছে। যেটা না বলছে তো নাই। কারো কোনো কথা কানে তুলছে না। পানি শেষ হয়ে গিয়েছে। 2 বোতল ভরে পানি আনলাম, এত তাড়াতাড়ি কিভাবে ফুরালো কে জানে। বাড়ি থেকে আসতেও দেরি হবে। একটু থাক, আমি আনছি। মায়ের কথা শুনে বেলা তার দিকে তাকালো। শুকনো গলায় বলল, আব্বু কখন আসবে? দোকানের কাজ শেষ করে তাড়াতাড়ি আসবে। বাণীটা কাল সারা রাত জেগে ছিল, ওকে আজ আসতে মানা করেছি। রিনা আর বৃষ্টি হয়তো এখনই চলে আসবে। আমি পানি আনি। ওষুধের সময় চলে যাচ্ছে। আমেনা পানি নিতে চলে গেল। বেলা চুপচাপ আবার শুয়ে পড়ল। মন ভালো না থাকলে শরীর আর কিভাবে ভালো থাকে? কিছুই ভালো লাগছে না বেলার। সবকিছুই বিরক্ত লাগছে। কারো কোথাও শুনতে ইচ্ছে করছে না। দুচোখের পাতা এক করে নীরবে শুয়ে থাকলো। ক্লান্ত শরীরে হয়তো ঘুমের রাজ্যে ডুব দিল। হাসপাতালের এক সাইডে জিপের উপর বসে আছে দিগন্ত আর রায়হান। দিগন্তের ফোন বেজে উঠল। কানে চেপে ধরতেই একজন মেয়ের কণ্ঠ ভেসে এলো, কেবিন ফাঁকা আছে ভাই। দিগন্ত কিছু না বলে ফোনটা কেটে দিল। সামনের দিকে নজর তাক করতেই দূরে হাসপাতালের গেটে আমেনাকে দেখতে পেল। জিপ থেকে নেমে দাঁড়িয়ে রোদ চমসাটা খুলে হাতে নিল। রায়হানকে উদ্দেশ্য করে বলল, যা, রহমান পাটোয়ারি খাটখাতে হলে বউটা খুব ভালো। কথা বলে ব্যস্ত রাখো, আমি আসছি। রায়হান চকিত দিগন্তকে বলল, আমি কি কথা বলবো? এসব পারবো না। যা করার তুই কর। দিগন্ত বাঁকা হেসে বলল, বিয়ে করেছিস নাকি? বউয়ের তো কোনো হুদিস জানিস না শালা। আমার রাস্তা ক্লিয়ার করে দে। একদিন দেখবি আমিও তোর অনেক কাজে লাগবো। রায়হানের মন কিছুটা ভার হলো। একটা বড় শ্বাস ফেলে বলল, কি করব এখন? কাজীর কাছে যাওয়া ছাড়া আর উপায় নাই। দুনিয়ার কোনো এক কোণে আমার বিয়ে করা বউ পড়ে আছে। আর এদিকে বউ থাকতেও আমি একাকী ঘুরে বেড়াচ্ছি। সেদিন ছেড়ে এসে কি ভুলটাই না করছি। এখন হাতরেও ভুলের সংশোধন খুঁজে পাই না। দিগন্ত শুনেও শুনল না রায়হানের দুঃখের কথা। ভেতরের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। ঘুমন্ত রমণীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে দিগন্ত। মুখটা শুকিয়ে গিয়েছে। অসুস্থতার ছাপ পুরো চোখ মুখ জুড়ে। বেনি করা চুল বালিশের একপাশে পড়ে আছে অবহেলায়। পিঠ ছাড়িয়ে কোমরের কাছে নেমেছে চুলগুলো। বেলার গালের সাথে লেপ্টে থাকা 2-3টা চুল হাত বাড়িয়ে সরিয়ে দিল দিগন্ত। বুড়ো আঙুল দিয়ে বেলার নাকের অগ্রভাগে স্পর্শ করল। মাত্র ধেয়ে আসা তন্দ্রাচ্ছন্নভাব কাটল বেলার। শরীর শিউরে উঠল হুট করে। চোখ হালকা খুলে কাঙ্ক্ষিত লোকটাকে দেখে আবারও বুঝে ফেলল। মাথা হেলিয়ে একপাশে করে রাখল। দিগন্ত বেলার নাক থেকে আঙুল নামিয়ে গালে স্লাইড করতে করতে আদুরে গলায় ডাকল, বেলা। বেলার শুনল সে ডাক। দিগন্তের এই ডাকে ভেতরে কোথায় যেন একটা ভালো লাগা কাজ করে। ওর খুব করে ইচ্ছে করছে সাড়া দিতে, কিন্তু দিবে না। না চোখ খুলল, না একটু নড়ল চড়ল। বড় বেয়াদব তুই। একবার ডাকলে শুনিস না। বেলা নিশ্চুপ। আগের মতোই পড়ে আছে। দিগন্ত ঠোঁট কামড়ে ধরে অভিমানী বেলার কাজ কারবার দেখল। চোখের পাতা নড়ছে। চোখ খুলতে চেয়েও খুলছে না। এটুকুতেই জ্বর বাঁধিয়ে দিলি। শরীরে ইমিউনিটি নাই, আবার ছোট মাথায় এত চিন্তায় আনিস কেন? বলার প্রায় মিনিট খানেক পেরিয়ে গেল, বেলার নচর নেই। দিগন্ত বিরক্ত হলো। মুখ দিয়ে চু শব্দ বের করে থমকে উঠল। এই কথা বল। নাদানের ঘরের নাদান। ধৈর্যের পরীক্ষা নিস। আমার ইগো হাত হলে বুঝবি। কেঁদে ভাসালেও আর এত তেলাবো না। অসভ্য মেয়ে মানুষ। এবেলায় আর দিগন্তের ধমকেও কাজ হলো না। বেলার কোনো ভাবান্তর নেই। অবাক হলো দিগন্ত। হাঁটু বয়সী মেয়েটা এখন ওকে জেদ দেখাচ্ছে। এত কথা খরচ করলো, তাও মুখ থেকে একটা শব্দ বের করতে পারল না। এখন কি রাগারাগি করে, ধমকাবে নাকি নরমভাবে কথা বলবে, নিজেই কনফিউজড হলো দিগন্ত। অতপর গলা খাকড়ি দিয়ে নরম স্বরে ডাকল, বেলা, শোনা শোন।
এত মিষ্টি ডাকে আইসক্রিমের মতো গলে গেল বেলার তনুমন। পিটপিট করে চোখ খুলল। ঘাড় সরিয়ে দিগন্তের দিকে ফিরে ওর চোখের দিকে তাকালো। দিগন্ত বেলার দিকে একটু ঝুঁকে ঠান্ডা গলায় বলল, কথা বল। বেলা চোখ মুখ কুঁচকে নিয়ে নাক ফোলালো। সেটা দেখে দিগন্ত ঝট করে দু আঙুলের সাহায্যে ওর নাক টিপে দিল। ব্যথায় বেলার চোখে পানি চলে এলো। নাকে হাত দিয়ে ব্যথাতুর গলায় বলল, আহ, লাগালেন কেন? লেগেছে? হ্যাঁ, বলে চোখ বড় বড় হয়ে গেল বেলার। মুখে হাত চেপে ধরে সেভাবেই দিগন্তের দিকে তাকালো। ও না পণ করেছিল এই বাজে পাষাণ লোকটার সাথে আর কথা বলবে না। কি করে বলে ফেলল। এখন আবারও কান্না পাচ্ছে বেলার। দিগন্ত সরু চোখে চেয়ে দেখল ওকে। অতপর হাত বাড়িয়ে থেকে রাখা খাবারের প্লেটটা হাতে তুলে নিল। বেলার মুখের সামনে এক লোকমা খাবার নিয়ে মোলায়েম গলায় বলল, খেয়ে নে। দিগন্তের কথাটা অমান্য করল না বেলা। ওর মুখের দিকে তাকিয়ে চুপচাপ খেয়ে নিল। খাচ্ছে আর বারবার চোখ ফিরিয়ে দিগন্তের মুখ পানে তাকাচ্ছে। দিগন্ত বেলার নজর খেয়াল করেছে। কিছু বলেনি। অল্প একটু খেয়ে আর খেতে পারল না বেলা। দিগন্ত জোর করল না। হাত ধোয়ার জন্য উঠতে নিলে আটকে দিল বেলা। দিগন্তের শার্টের এক কোণা চেপে ধরে রেখেছে। প্রশ্ন সূচক চাহনিতে বেলার দিকে তাকালো দিগন্ত। বেলা কিক্ষণ গাইগুই করে বলল, আপনি কি এখনই চলে যাবেন? হু, কেন? আরেকটু থাকবেন না? তুই চাইছিস আমি থাকি? হুম। দিগন্ত হাতের প্লেটটা রেখে দিয়ে বেলার কাছাকাছি এলো। দিগন্তের এত কাছে আসাতে ভেতরে ভালো লাগার জ্বর বয়ে গেল বেলার। দিগন্ত বেলার চোখের দিকে হালকা ফু দিল। আবেশে চোখের পাতা এক করল বেলা। বেলার খুব কাছে এসে দিগন্ত ফিসফিসিয়ে বলল, আমি তোর কাছে এসেছি জানতে পারলে তোর বাপ আমাকে কারাগারে পাঠাবে। তাড়াতাড়ি সুস্থ হ। তুই নিজ থেকে আমার কাছে না আসা পর্যন্ত আমার হাত পা বাঁধা। কথাগুলো বলে বেলার কাছ থেকে সরে যেতে চাইলে চোখ বন্ধ থাকা অবস্থায় দিগন্তের বুকের কাছে শার্ট আঁকড়ে ধরল বেলা। ধীরস্থিরভাবে চোখ খুলে সরাসরি দিগন্তের কালচে মণিজোড়ায় দৃষ্টি নিবন্ধ করল। দিগন্তের এলোমেলো দৃষ্টি তৎক্ষণাৎ আটকে গেল বেলার সম্মোহিত চাহনিতে। কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থেকে একটা ফাঁকা ঢোক গিলল। মন অনেক কিছুই চাইছে কিন্তু সময় পরিস্থিতি কোনোটাই সঠিক নয়। একটা বড় শ্বাস টেনে বেলাকে বলল, এভাবে ধরে রেখেছিস কেন? ছেড়ে দে। বেলার কোনো পরিবর্তন নেই। দিগন্তের চোখের দিকে তাকিয়েই রাখল। শুনেন। বেলার এহেন সম্বোধন দিগন্তের বুকে গিয়ে আঘাত হানল। হৃদস্পন্দন এর গতি তীব্রতর হল। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। মরিয়া হয়ে মাথা চারা দিয়ে উঠল অনাকাঙ্ক্ষিত কিছু বাসনা। বেলা এখনো দিগন্তের জবাবের অপেক্ষায়। কয়টা শ্বাস টেনে নিজেকে শান্ত করল দিগন্ত। অতপর বেলার একগালে হাত রেখে শান্ত গলায় জবাব দিল, বলেন। দিগন্তের কথা আহ্লাদীপ না বাড়ল বেলার। এতক্ষণের চেহারা ভুল পাল্টে গেল মুহূর্তেই। ঠোঁট উল্টে মাসুম চেহারায় গদগদ ভাব নিয়ে বলল, আমার খালি কান্না পায়। বেলার কথায় মৃদু হাসল দিগন্ত। ওর গালে হাত রেখেই জিজ্ঞেস করল, তারপর? কেমন যেন লাগে বুঝতে পারি না। আচ্ছা, তারপর? বারবার আপনার কথা মনে পড়ে। তখন সবকিছু বিরক্ত লাগে। আপনাকে দেখতে ইচ্ছে খুব। তারপর? এবার বেলার চোখ গড়িয়ে পানি পড়ল। দিগন্ত ঠান্ডা চোখে দেখল সেটা। নিচে গড়িয়ে পড়ার আগেই আঙুল দিয়ে মুছে দিল। ওর বুকের কাছে বেলার ধরে রাখা হাতজোড়া নিজের দাবাং এক হাতের মাঝে নিল। বেলা নাক টেনে কিছু বলতে চাইলে আটকে দিল দিগন্ত। ভারী গলায় বলল, তারপর আবার মাসার টপিক এনে আমাকে রাগিয়ে দিবি তাই তো? বলতে হবে না। তোর এতক্ষণের করা বেয়াদবির জন্য আমি এমনি অনেক এলোমেলো হয়ে গিয়েছি। না খেয়ে থাক তুই, আর আসব না তোর কাছে। যত পুষ্টির ঘাটতি হবে সব পরে পুষিয়ে দিব। বলে জোর করে বেলার হাত নামিয়ে দিল। বেলা ছাড়তে চাইল না কিন্তু দিগন্তের শক্তির সাথে ওর চুনিপুটি শক্তি সুবিধা করতে পারল না। বেলার হাত ছাড়িয়ে আর ওর দিকে তাকালো না দিগন্ত। ঝটপট পা বাড়িয়ে বাহিরের দিকে হাঁটা ধরল। বেলা কয়েকবার ওকে ডাকল, দিগন্ত শুনেও শুনল না বেলার সে ডাক। দিগন্ত ওর ডাক উপেক্ষা করল দেখে কান্নার বেগ বাড়ল বেলার। কাঁদছে আর দুহাত দিয়ে চোখের পানি মুছছে। দিগন্ত সোজা এসে জিপের সামনে দাঁড়ালো। ভেতরের উথাল পাথাল অনুভূতির তোপে পুরো শরীর জুড়ে অস্থিরতা বিরাজ করছে। পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরল। জিপের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে নিল। এতক্ষণ ধরে আমেনার সাথে বকবক করেছে রায়হান। দিগন্তের মেসেজ পেয়ে বড় একটা দম টানল। রায়হানকে পেয়ে আমেনাও বেশ আমৈক আচরণ করেছে। অনেকক্ষণ কথাবার্তা বলে রায়হান এবার বিদায় নিল আমেনার কাছ থেকে। আমেনাও হাসিমুখে বিদায় দিয়ে পানির বোতল নিয়ে হাসপাতালের দিকে গেল। ছেলেটার কথাবার্তা আচার ব্যবহার বেশ ভালো লেগেছে আমেনার। বৃষ্টির সাথে মানাবে ভালো। আজ রহমানের সাথে কথা বলবে এ ব্যাপারে। রায়হান দিগন্তের কাছে এসে হাফ ছাড়ল। কি থেকে কি বলেছে তা নিজেই জানে না। বিরাট যুদ্ধ করে এসেছে ও।
দিগন্তের দিকে চোখ যেতেই ওকে ধাক্কা দিয়ে বলল, কি রে শালা, চোখ বন্ধ করে এভাবে সিগারেট ফুঁকছিস কেন? ধীরে টান শেষ হয়ে যাচ্ছে না তো? রায়হানের গলার স্বর শুনে ঝট করে চোখ মেলল দিগন্ত। চোখ জোড়া লাল হয়ে গিয়েছে। পা উঠিয়ে রায়হানের বাহুর কাছে জোরে একটা লাথি দিল। বাহুতে হাত রেখে পিছিয়ে গেল রায়হান। চরম বিস্ময় নিয়ে দিগন্তের দিকে তাকিয়ে বলল, মারামারি করছিস কেন? আমি কি করলাম? দিগন্ত রাগী গলায় গোজগজিয়ে বলে উঠল, সব নষ্টের মূল তুই। বিয়ে করে বউ সামলে রাখতে পারিস না, সেটাও আমাকে দেখতে হচ্ছে। এদিকে নাদানের ঘরের নাদান কিছু না বুঝে নিজের ক্ষতি করছে। জ্বরে শুকিয়ে কাঠ হয়েছে। বিয়ে করে মেয়েটাকে রেখে পালিয়ে এসেছিলি কেন হারামজাদা? শালা, তুই একটা কাপুরুষ। আবার আমাকে জিজ্ঞেস করছে আমি কি করলাম? তুমি বাল ফেলাইছ, মগা কোথাকার। বলে দিগন্ত জিপে উঠে গাড়ি স্টার্ট দিল। রায়হান হতবাকের ন্যায় দিগন্তের কথাগুলো শুনল। সব কথা মাথার উপর দিয়ে গিয়েছে ওর। ইঞ্জিনের শব্দ পেয়ে ধ্যান ভাঙল। দিগন্তকে চলে যেতে দেখে তড়িঘড়ি করে বলল, এই থামো, আমি বাইক আনিনি। আরে থামো, শালা, আমাকে নিয়ে যা। দিগন্ত ততক্ষণে হাসপাতালের রাস্তা ছেড়ে মেইন রাস্তায় উঠেছে। পেছনে থেকে রায়হানের গালিভর্তি চেঁচামেচি ভেসে আসছে। সেসবে পাত্তা দিল না। আপাতত ওর মন মস্তিষ্ক একজনকে নিয়ে ভাবতে ব্যস্ত। চলবে।